মাইক্রোটিক কোর্সের আজকে আমরা ডে 4 নিয়ে আলোচনা করব। ডে 4 মূলত হচ্ছে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন বা ডিএসসিপি সার্ভার নিয়ে আমরা একটু ডিটেইলে দেখব যে ডিএসসিপি সার্ভার কীভাবে কনফিগার করতে হয় এবং একটা রানিং ডিএসসিপি সার্ভার কীভাবে মডিফাই করতে হয় বা ডিএসসিপি সার্ভারে যদি কোনো প্রবলেম হয় আমরা কীভাবে সলভ করব। এরপর আমরা দেখব আইপি অর ম্যাক রেস্ট্রিকশন। মূলত হচ্ছে আমরা যেটাকে নর্মালি ম্যাক বাইন্ডিং হিসেবে চিনি, যে স্পেসিফিক একটা ম্যাক বা ডিভাইসে যখন আমরা পারমিশন দিব শুধুমাত্র ওই ডিভাইস থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে। তো এটাকে বলা হচ্ছে মূলত আইপি অর ম্যাক রেস্ট্রিকশন। আচ্ছা, তো এখানে আমরা ম্যাক বাইন্ডিং বা ম্যাক রেস্ট্রিকশন মূলত স্ট্যাটিক ডিএসসিপি আজকে আমরা এই দুইটা দেখব, আর পিপিইউ এর ক্লাসে পিপিইউ দেখব। এরপর সিস্টেম ইউজার ম্যানেজমেন্ট ডিটেলস। মূলত হচ্ছে যে আমরা মাইক্রোটিকে লগ ইন করি, ডিফল্ট ইউজারনেম হচ্ছে অ্যাডমিন এবং সাধারণত কোনো পাসওয়ার্ড থাকে না। তো এই সিস্টেম ইউজার আমরা কতভাবে ম্যানেজ করতে পারি, আমরা কীভাবে একটা ইউজার ক্রিয়েট করতে পারি, ওই ইউজারের উপরে কীভাবে বিভিন্ন ধরনের পারমিশন অ্যাপ্লাই করতে পারি। তো যখন ইউজারের পারমিশন বা প্রিভিলেজ লেভেল বা অ্যাক্সেস লেভেল নিয়ে কথা আসে তখন তিনটা গ্রুপ আমাদের কনসিডার করতে হয়। সেই তিনটা গ্রুপ হচ্ছে রিড, রাইট এবং হচ্ছে ফুল। রিড হচ্ছে সব কিছু দেখতে পারবে, কোনো কিছু চেঞ্জ বা এডিট করতে পারবে না। রাইট হচ্ছে এডিট করতে পারবে বা চেঞ্জ করতে পারবে, তবে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে সেগুলো করতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো কীরকম, যেমন নতুন করে একটা রাউটারের সিস্টেম ইউজার ক্রিয়েট করা বা রাউটারকে রিসেট দেওয়া, রাউটারের ব্যাকআপ নেওয়া, ব্যাকআপটাকে রিস্টোর করা, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো বা পলিসি মেক করতে পারবে না। ফুল মানে হচ্ছে সুপার ইউজার, অর্থাৎ সব কিছুই করতে পারবে। তো সাধারণত মাইক্রোটিকে একটাই ডিফল্ট ইউজার ক্রিয়েট করা থাকে, সেটা হচ্ছে অ্যাডমিন, এবং যার গ্রুপ থাকে ফুল, মানে এই অ্যাডমিন দিয়ে আমরা সব কিছুই করতে পারবো, নতুন করে ইউজারও ক্রিয়েট করতে পারবো। এরপর হচ্ছে এমআরটিজি অর গ্রাফ, অর্থাৎ আমরা আমাদের ক্লায়েন্টদের যে ব্যান্ডউইথ কোন সময়ে কতটুকু আপলোড বা ডাউনলোড করলো, এই ইউজেজের একটা এভারেজ ডেটা, এটা হচ্ছে মূলত একটা গ্রাফ। তো যেখানে সময় থাকবে এবং হচ্ছে আপনার ব্যান্ডউইথ থাকবে। তো এই গ্রাফ আমরা মাইক্রোটি থেকে কীভাবে ক্রিয়েট করতে পারি এবং কীভাবে আমরা মনিটরিং করতে পারি। সিকিউরিটি বলতে মূলত রাউটারকে আমরা কীভাবে সিকিউর রাখতে পারি, সিকিউরিটি বলতে রাউটারকে কীভাবে সিকিউর রাখতে পারি, অর্থাৎ যেন আনওয়ান্টেড কেউ রাউটারে অ্যাক্সেস করতে না পারে, বা আমরা একটা স্ট্রং ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে রাখবো, বা রাউটারের যে সার্ভিস পোর্টগুলো আছে যেমন উইনবক্সের বা হচ্ছে এইচটিটিপি, এই সার্ভিস পোর্টগুলোকে আমরা চেঞ্জ করব বা ডিফল্ট পোর্টে রাখবো না, এরকম আর কি। অর্থাৎ মাইক্রোটিক রাউটারকে সিকিউর রাখার জন্য যা যা করা লাগে সেগুলো আমরা করব। তো এই সিকিউরিটি বলতে আজকেই যে মাইক্রোটিককে সিকিউর করার জন্য সবগুলো শেষ হয়ে যাবে তা নয়। আমরা যখন ফায়ারওয়াল ফিল্টার কনফিগার করব বা ফায়ারওয়ালের ক্লাসে, তখনও আমাদের মাইক্রোটিককে সিকিউর করার জন্য আরও কিছু টার্ম বা কনফিগারেশন শিখব। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস করব কিভাবে। আজকে আমরা ক্লাস করব হচ্ছে যে মাইক্রোটিক রাউটারই করব। আমাদের হাতে RB941 রাউটার আছে, তো আমরা এই রাউটারই আজকে ক্লাস করব। তো নেটওয়ার্ক ডায়াগ্রামটা কীরকম হবে, নেটওয়ার্ক ডায়াগ্রামটা হবে আমাদের কাছে একটা মাইক্রোটিক রাউটার আছে, নাম দিচ্ছি রাউটার 1। এই রাউটারের আমরা ওয়ান কনফিগার করব, ওয়ান, এবং এই রাউটারের আমরা ল্যান কনফিগার করব, ঠিক আছে। আচ্ছা, ওয়ানের জন্য আমরা এখানে স্ট্যাটিক বা ডিএসসিপি ক্লায়েন্ট যে কোনোটা করতে পারি, তবে আমাদের এখানে এই মুহূর্তে অপশন আছে দুইটা, একটা হচ্ছে হয় স্ট্যাটিক অথবা ডাইনামিক বা ডিএসসিপি ক্লায়েন্ট।
তো আমরা এখানে সব থেকে সহজ হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট করেই ওয়ান কনফিগার করবো রাউটার। দেন ল্যান্ড সাইডের জন্য আমরা যে কনফিগারটা আজকে করব সেটা হচ্ছে ডিএসসিপি সার্ভার কনফিগার করব। তো ডিএসসিপি সার্ভার কনফিগার করা খুবই সহজ, কয়েক সেকেন্ড লাগে, মাত্র সর্বোচ্চ 1 মিনিট লাগবে। তো এই ডিএসসিপি সার্ভার কনফিগার করে আমরা চেক করব যে আমরা প্রপারলি ইন্টারনেট পাচ্ছি কিনা বা কোনটা ক্লায়েন্ট কিভাবে রেস্ট্রিক্ট করা যায়। হ্যাঁ, আপাতত আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম এতটুকুই। একটা রাউটার নিব, যে রাউটারে আমরা ওয়ান কনফিগার করব, আর ল্যান্ড সাইডের জন্য আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করব। তো সবার আগে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগারেশন এবং হচ্ছে আইপি অর ম্যাক রেস্ট্রিকশন এই দুইটা শেষ করার পরে আমরা সিস্টেম ইউজার বা গ্রাফ বা হচ্ছে সিকিউরিটি এগুলো নিয়ে। এগুলো মূলত খুব বেশি বড় না, ছোট ছোট টার্ম বা ছোট ছোট ল্যাব, এগুলো অল্প অল্প কনফিগারেশন। হ্যাঁ, মূলত আজকে ব্রড টপিক হচ্ছে আপনার ডিএসসিপি সার্ভার এবং হচ্ছে ম্যাক বাইন্ডিং। ওকে, তাহলে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা হচ্ছে আমরা একটা রাউটার নিচ্ছি, যে রাউটারে ওয়ান কনফিগার করব আর ল্যান সেটের জন্য ডিএসসিপি সার্ভার কনফিগার করব। দেন আমরা চেক করব আমাদের এই পিসিতে ইন্টারনেট পাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখানে রাউটার নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে ফিজিক্যালি কেবল কানেক্ট করা শেষ। এখন আমরা দেখতেছি যে উইনবক্স ওপেন করে নেইবারস থেকে আমরা ম্যাক পাচ্ছি। তাহলে এই ম্যাকের উপরে ক্লিক করব, ক্লিক করলেই সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে চলে আসবে কানেক্ট হতে। দেন হচ্ছে লগ ইন ফিল্ডে আমরা এখানে অ্যাডমিন ইউজার দিব, যেহেতু রাউটারের ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন এবং কোনো পাসওয়ার্ড নেই। কানেক্ট দিই, রাউটার লগ ইন হয়ে গেছে। তো যেহেতু দেখতেছি রাউটার এখানে কিছু কনফিগারেশন করা আছে, আমরা যেটা করবো সেটা হচ্ছে এই কনফিগারেশনগুলোকে ডিলিট করে দেবো, অর্থাৎ রাউটারটাকে রিসেট দিয়ে দেবো। ঠিক আছে, রাউটারটাকে রিসেট দিয়ে দেবো। তো রিসেট কীভাবে দেবো? সিস্টেম রিসেট কনফিগারেশন এই দিয়ে অপশন টিক দিয়ে দিব, রিসেট। ইয়েস, দেখেন রিসেট হয়ে গেছে, নতুন করে ম্যাক চলে আসছে। এর আগে রাউটারের নাম ছিল রাউটার 1, কিন্তু এখন কোনো নাম নেই। আচ্ছা, আবার ওই ম্যাকের উপরে ক্লিক করলাম, ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই, রাউটার লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে কি রাউটারকে একটা নাম দিব বা হোস্ট নেম সেট আপ করব। অন্যান্য ভেন্ডরের ক্ষেত্রে হোস্ট নেম, মাইক্রোটির ক্ষেত্রে আইডেন্টিটি। কিভাবে? সিস্টেম আইডেন্টিটি। তাহলে আমি দিচ্ছি এটা CSLB আপনাদের 85। ঠিক আছে, আপনাদের নামে নাম দিয়ে দিলাম। তো এখানে দেখেন যেহেতু দুইটা ওয়ার্ডের ছিল, আমি মাঝখানে আন্ডারস্কোর ইউজ করছি। এবার রাউটারে তো কোনো ইন্টারনেট নাই, তাহলে ইন্টারনেট কনফিগার করতে হবে। তাহলে আমাদের 1 নাম্বার পোর্টটা হচ্ছে ওয়ান পোর্ট, 2 নাম্বার পোর্টটা হচ্ছে আমাদের ল্যান পোর্ট, বা এটা দিয়ে আমরা কানেক্টেড আমার পিসির সাথে। সো 1 নাম্বার পোর্টে আমি এখন ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করলেই ইন্টারনেট পেয়ে যাবে। ডিএসসিপি ক্লায়েন্ট 1 নাম্বারে করলে কেন পাবে? কারণ হচ্ছে এইখানে অলরেডি এখানে যে মেইন রাউটার আছে অলরেডি ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে। বুঝাইছে? ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করা আছে। আপনারা একটা কাজ, ডিএসসিপি ক্লায়েন্ট কিভাবে কনফিগার করতে হবে? আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে যাচ্ছে, যাওয়ার পর হচ্ছে প্লাস। তো এখানে ইন্টারফেস হচ্ছে ইথার 1। কেন? কারণ আমার ইন্টারনেটে যে কেবল ইথার 1 এ লাগানো আছে। তাহলে ইথার 1 ইউজ পিআর ডিএনএস, ডিএসসিপি সার্ভার থেকে আমি ডিএনএস সার্ভার আইপি পেয়ে যাব, আর ডিফল্ট আউট ইএসডি আছে। এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি। ব্যাস, আইপি পেয়ে গেছি। এখন দেখি ইন্টারনেট পাচ্ছে কিনা। তারপর ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করার সাথে সাথে এখানে যে ইনফরমেশনগুলো পাওয়া গেছে, আইপি অ্যাড্রেস,
ডিএনএস এবং হচ্ছে গেটওয়ে। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে গুগল পিং করি, পিং পাচ্ছে, বুঝা গেছে? গুগল পিং পাচ্ছে। সো আমার এখন ইন্টারনেট কানেক্টেড, মানে এই রাউটারে ইন্টারনেট চলে আসছে এই পোর্ট দিয়ে। যদি এই পোর্টটা খুলে দেই তাহলে কিন্তু ইন্টারনেট পাবেন। ঠিক আছে, তো কাজ করেন, খুলে দেন। আপনি তো করছেন, উনি করুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন দেখি ইন্টারনেট পাচ্ছে কিনা। কেবলটা ছেড়ে দিলেন কেন? আবার লাগাইতে হবে, এখন লাগাই না। আচ্ছা, তো দেখেন এখন ইন্টারনেট পাচ্ছে কিনা দেখি। এখন পাচ্ছে না, আবার লাগাই দেন। আমার কিন্তু কনফিগারেশন করাই আছে, আবার লাগাই দেন। ওকে ফাইন, এখন দেখি অ্যাক্টিভ হয় না এখনো, পাচ্ছি। বুঝা গেছে? সো কনফিগারেশন কিন্তু করাই ছিল, কেবল খুলছি। যদি অন্য পোর্টে লাগান তাহলে হবে কিনা লাগাই দেখেন, 2 নম্বর পোর্টে লাগা দেখেন। হ্যাঁ, দেখি ইন্টারনেট পাই কিনা। নো রাউট টু হোস্ট দেখাচ্ছে, পাচ্ছেন 2 নম্বর পোর্টে। কেন? কারণ হচ্ছে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করছি কোন পোর্টে? 1 নম্বর পোর্টে। আমি কেবল লাগাইছি কোন পোর্টে? তাহলে কি হবে, রাউটারের প্রত্যেকটা পোর্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে ব্রডকাস্টের মধ্যে আছে প্রত্যেকটা। সো আমি ইথার 1 এ যদি কোনো কনফিগার করি সেটা ইথার 2 তে নরমালি পাবে না। ইথার 2 থেকে যদি পেতে হয় তাহলে বিশেষ আমাকে ব্যবস্থা করতে হবে, সেগুলো পরে জানবো আমরা। সো এখন কি করতে হবে, তাহলে ইথার 1 এই লাগাইতে হবে। লাগাই দেন। পেয়ে গেছে, বুঝা গেছে? পিং পাচ্ছে। এতটুকু ক্লিয়ার কিনা বলে? ওকে ফাইন। সো এখন আমাদের ওয়ান কনফিগারেশন শেষ, ল্যান কনফিগার করব। ওকে, তাহলে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে গেলে আমরা রাউটারের যেই পোর্টে ডিএসসিপি সার্ভার কনফিগার করব ওই পোর্টে আমরা একটা আইপি অ্যাসাইন করব। তাহলে আইপি থেকে অ্যাড্রেসে যাব, যাওয়ার পরে হচ্ছে প্লাস, এখানে আইপিটা হচ্ছে আমি 172.168.1.16.1/24। মনে রাখতে হবে ওয়ান আইপি এবং ল্যান আইপি যেন একই নেটওয়ার্ক ব্লক না হয় বা মিলে না যায়। আচ্ছা, তাহলে আমি এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম। মাইক্রোটিকে আইপি বসানোর নিয়ম হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, বা আইপি অ্যাড্রেস দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে সাবনেট মাস্কের জন্য যে সিআইডিআর বা নেটওয়ার্ক বিট কয়টা সেটা আমরা এখানে দিব, সিআইডিআর ভ্যালু বলে। তাহলে এই আইপি অ্যাড্রেস আর এই সিআইডিআর ক্যালকুলেট করেই কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখানে চলে আসবে। ইন্টারফেসটা হচ্ছে ইথার 4। অ্যাপ্লাই, নেটওয়ার্ক অ্যাড্রেস ক্যালকুলেশন হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। এখন আমাদের কনফিগার করতে হবে ডিএসসিপি সার্ভার। তো তার আগে আমরা আরেকটা বিষয় জেনে নেই, গত ক্লাসে আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে যে রাউটারের যখন আমরা ল্যান সাইট কনফিগার করব, সো ল্যান কনফিগার করার সময় আমাদেরকে অবশ্যই কি করতে হবে, নেট কনফিগার করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। কেন? কারণ এগুলো হচ্ছে প্রাইভেট আইপি, এগুলো ইন্টারনেটে রাউটেবল না। তাহলে আইপি ফায়ারওয়াল নেট, ঠিক আছে, আইপি ফায়ারওয়াল নেট, এখানে গিয়ে প্লাস আমরা আজকে আরেকভাবে নেট কনফিগারেশন শিখি। কিভাবে? যে আমরা সোর্স অ্যাড্রেস দিব। তাহলে আমার যে নেটওয়ার্ক ব্লকটা আছে এই নেটওয়ার্ক ব্লকটা আমি এখানে এই সোর্স অ্যাড্রেসে দিতে পারবো, সোর্স অ্যাড্রেসে দিয়ে দিলাম। ঠিক আছে, চেইন থাকলো সোর্স নেট, সোর্স অ্যাড্রেসে আমার ল্যানের যে নেটওয়ার্ক ব্লক দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি করব, অ্যাকশন মাস্কুরেট। তাহলে এইভাবেও নেটিং করা যায়, দেখালে হবে না দেখালে হবে, দেখাবো। ঠিক আছে, আমরা ল্যানের আইপিটাকে সোর্স অ্যাড্রেসে এন্ট্রি দিয়ে আমরা মাস্কুরেট করতে পারি, এটা এক ধরনের নেট।
ওকে ফাইন। তাহলে কেউ বলতে পারবেন, আমি ক্লাসে দেখেছিলাম যে আমি ক্লায়েন্টকে দেওয়ার আগে যে আমার নেটিং ঠিক আছে কিনা, আইপি কনফিগারেশন ঠিক আছে কিনা, আমি কি করে চেক করতে পারি? বা আমার ল্যানের আইপি থেকে ইন্টারনেট পাচ্ছে কিনা, পাবে কিনা, কিভাবে চেক করব? হ্যাঁ, কিভাবে চেক করব? কোন সোর্স ধরে পিং দিব? ল্যানের আইপি। ল্যানের কি যে কোনো আইপি? যে আইপিটা অ্যাসাইন করছে ওই আইপিটা। গুড, কেউ তো বলতে পারলাম না। যদি আমার ল্যানের আইপি বসানো ঠিক থাকে, নেটিং ঠিক থাকে, তাহলে হচ্ছে আমি ঠিক এরকম করে সোর্স ধরে পিং করলে পিং পেয়ে যাব। বুঝা গেছে? হ্যাঁ, গেটওয়ে বলতে যে আইপিটা আমি রাউটারের ল্যানের ইন্টারফেসে অ্যাসাইন করছি, ওই আইপিটাকে সোর্স ধরে আমি গুগল পিং করলাম, আমি পাচ্ছি। যদি আমার নেট কনফিগারেশন না হতো তাহলে কিন্তু পিং পাইতো না। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কনফিগারেশন করব ডিএসসিপি সার্ভার। তো সাধারণত ডিএসসিপি সার্ভার আমরা দুইভাবে কনফিগার করতে পারি, এটা হচ্ছে ম্যানুয়ালি, এটা হচ্ছে অটোমেটিক্যালি। ম্যানুয়ালি মানে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ডিএসসিপি সার্ভারের যে প্রসিডিউর সেটা ফলো করব। যেমন একটা আইপি পুল কনফিগারেশন, একটা ডিএসসিপি সার্ভার কনফিগারেশন, ইন্টারফেস দেখানো, তারপরে হচ্ছে আপনার লিস্ট টাইম দেখানো, এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ বা ম্যানুয়ালি ডিএসসিপি সার্ভার কনফিগারেশন স্টেপস বা প্রসিডিউর। আর একটা হচ্ছে সেটআপ উইজার্ড। সেটআপ উইজার্ড হচ্ছে ডিএসসিপি সার্ভার সবথেকে সহজ উপায়ে বা খুব দ্রুত করা যায় এবং এতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ম্যানুয়ালি করতে গেলে যদি কোনো একটা টার্ম বা স্টেপ মিস হয়ে যায় তাহলে ডিএসসিপি সার্ভার প্রপারলি কাজ করবে না। কিন্তু আমরা যদি সেটআপ উইজার্ডের মাধ্যমে করি তাহলে আমাদের মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, পারফেক্টলি কাজ করবে। তাহলে আমরা সবার আগে সেটআপ উইজার্ড দিয়ে দেখি। সেটআপ উইজার্ড মানে জাস্ট, অনেকে আপনারা কি হয়তো ওয়াইফাই যে রাউটারগুলো আছে কনফিগার করছেন নিশ্চয়ই, সেখানে দেখবেন কুইক সেটআপ একটা অপশন আছে। যদি কেউ কুইক সেটআপে ক্লিক করে থাকেন, টাচ করে থাকেন, তাহলে কুইক সেটআপে গেলে দেখবেন যে বলবে আমি কি এটা রাউটিং মোডে করতে চাই না এপি মোডে করতে চাই। হ্যাঁ, যদি রাউটিং সিলেক্ট করি তখন বলবে যে ওয়ান কিভাবে করবে, স্ট্যাটিক না ডিএসসিপি না পিপিওই, তখন সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলেই যদি স্ট্যাটিক সিলেক্ট করি সে দেখবেন যে বলবে এখন আইপি দাও, সাবনেট ব্রাঞ্চ দাও, গেটওয়ে দাও। এটা হচ্ছে সেটআপ উইজার্ড, মানে হচ্ছে যে আমার কনফিগারেশন স্টেপগুলো মনে নাই, তাহলে আমি ওই সেটআপ উইজার্ডের মাধ্যমে বা কুইক সেটআপ টুলটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ সবগুলো করে ফেলতে পারবো। সিস্টেম আমাকে সাজেস্ট করবে যে এখন এটা দাও, এখন এটা দাও, এখন এটা দাও। ডিএসসিপি সার্ভার সেটআপ উইজার্ড লাইক দিস, মানে হচ্ছে যে আমি আমার মুখস্থ করার কোনো কিছু নাই, মনে রাখতে হবে না, আমি জাস্ট ক্লিক করবো, দেন হচ্ছে নেক্সট 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 করবো, অটোমেটিক্যালি হয়ে যাবে। বুঝা গেছে? এতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সেটা কিভাবে? ডিএসসিপি সার্ভার কনফিগার করার জন্য যেতে হবে আইপি ডিএসসিপি সার্ভার, আইপি থেকে ডিএসসিপি সার্ভার। দেখেন, যখন আমি রাউটারে ওয়ান কনফিগার করছি ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে, তখন গেছি আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, আর এখন আমি নিজেই প্রোভাইড করব। সো এখন আমাকে কনফিগার করতে হবে আইপি ডিএসসিপি সার্ভার। তাহলে ডিএসসিপি সার্ভারে আসলাম। যদি এই যে প্লাসের মাধ্যমে কাজ করি তাহলে এগুলো হচ্ছে আমার ম্যানুয়াল কনফিগারেশন, ঠিক আছে, নিজে হাতে ধরে। কিন্তু দেখেন ডিএসসিপি ট্যাবের এখানে এই যে ডিএসসিপি সেটআপ একটা অপশন আছে, এটা হচ্ছে ডিএসসিপি সেটআপ উইজার্ড। বুঝা গেছে? তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সে সবার আগে আমাকে বলতেছে যে ইন্টারফেস, আমি কোন ইন্টারফেসে করতে চাই। তাহলে ইথার 4 4 নাম্বার পোর্টে করতে চাই, তাহলে এখান থেকে ইন্টারফেস সিলেক্ট করবো ইথার 4, দেন হচ্ছে নেক্সট দিব। নেক্সট দিলে দেখেন ইথার 4 এ আমার এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাসাইন করা আছে, তাই অটোমেটিক্যালি চলে আসছে ডিএসসিপি অ্যাড্রেস স্পেস। আচ্ছা, তারপর হচ্ছে গেটওয়ে ফর ডিএসসিপি, সবার জন্য গেটওয়ে কত হবে? 1 হবে। কেন? 1 আইপিটা অ্যাসাইন করা আছে, 1 আইপিটা অ্যাসাইন করা আছে, এই জন্য এই আইপিটাই হবে কি সবার জন্য গেটওয়ে। নেক্সট, অ্যাড্রেস টু গিভ আউট, এটা হচ্ছে, এটাকে সাধারণত বলা হয় আইপি পুল। আইপি পুল অ্যাড্রেস টু গিভ আউট মানে হচ্ছে ক্লায়েন্ট যখন কানেক্টেড হবে ইন্টারনেটে তখন সে কোন আইপি পাবে বা কোন রেঞ্জ বা কোন ব্লক থেকে আইপিটা পাবে, এটা হচ্ছে সেই রেঞ্জ 172.168.162 আপ টু 172.161.162.5, মানে 2 থেকে 254 পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা আইপি পাবে।
বুঝাইছে? তাহলে কেউ বলতে পারবেন এখানে টোটাল কতগুলো আইপি আছে? 2 থেকে 254 টোটাল কতগুলো আছে? 256 দিনে 2 ভাগ দিলে সিম্পল জিনিস। 1 থেকে 254, 254টা 2 থেকে, তাহলে একটা বা 253টা। তার মানে আমরা এই ডিএসসিপি সার্ভার দিয়ে 253 জন ক্লায়েন্টকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যাড্রেস পুলটা কিন্তু চেঞ্জ করা যায়, মডিফাই করা যায়। কিভাবে? যেমন ধরেন আমি চাচ্ছি যে না 2 থেকে আইপি পাবে না, আইপি শুরু হবে 20 থেকে, 254 পর্যন্ত পাবে না, 250 পর্যন্ত পাবে। ঠিক আছে? অথবা আমি এদিক দিয়ে 100 থেকে শুরু করলাম, ওদিক দিয়ে 199 দিলাম। তবে বেশিরভাগ ক্ষেত্রে টিপি লিঙ্কগুলো, ঠিক আছে, টিপি লিঙ্কের আপনার ডিএসসিপি তে যাবেন, কনফিগারেশন দেখবেন যে ওইখানে আইপি রেঞ্জ দেওয়া আছে 100 থেকে 199। এই জন্য টিপি লিঙ্ক রাউটার মধ্যে কানেক্ট করি, তখন দেখবেন যে আইপি হচ্ছে 100, 101, 102, 103 এরকম করে। বুঝাইছে? তাহলে এইটা হচ্ছে সেই অ্যাড্রেস পুল। এইখানে অ্যাড্রেস পুল মডিফিকেশন করার জন্য আমাদের একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক ব্লকের যেন কোনো চেঞ্জ না হয়। মানে আমি আইপি থেকে অ্যাড্রেসে যাই, এইখানে যে অ্যাড্রেসটা বসানো আছে এবং যে নেটওয়ার্ক ব্লকটা 172.168.0/24, এই নেটওয়ার্ক ব্লকটার জন্য কোনো চেঞ্জেস না আসে। কথা বুঝাইছে? মানে আমি শুধুমাত্র আইপি চেঞ্জ করতে পারবো, আইপি শুধু শেষের অক্টেট, কিন্তু মাঝখানে যে 3টা আছে, সামনে যে 3টা আছে, এই 3টার কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না। যদি চেঞ্জ করি আমার ডিএসসিপি প্রপারলি কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপাতত যদি প্রথমবার করতেছি, আমরা এটা 2 থেকে 254 পর্যন্ত রাখি, কোনো সমস্যা নেই। নেক্সট, এটা হচ্ছে ডিএনএস সার্ভার। এটা নিয়ে বলার কিছু নাই, মানে প্রত্যেকটা ক্লায়েন্ট ডিএনএস কোনটা পাবে, ডিএনএস এর আইপি, সেটা হচ্ছে এটা। লিস্ট টাইম, লিস্ট টাইম হচ্ছে যে যখন ডিএসসিপি সার্ভারে একটা ক্লায়েন্ট কানেক্টেড হবে, ডিএসসিপি সার্ভারে যখন একটা ক্লায়েন্ট কানেক্টেড হবে, সে কতক্ষণ ধরে তার ওই ইনফরমেশনগুলো মাইক্রোটিক রাউটার ধরে রাখবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে লিস্ট টাইম। তো বাই ডিফল্ট ডিএসসিপি সার্ভার কনফিগার করার সময় লিস্ট টাইম থাকে 10 মিনিট। আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে পারি, কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি। এখন কোন ক্ষেত্রে কি করব, বিষয়টা হচ্ছে আমরা কোন কোম্পানির জন্য কাজ করব সেটা হচ্ছে বিষয়। ধরেন যদি কোনো কর্পোরেট কোম্পানি হয়, যেখানে প্রতিদিন একই এমপ্লয়ি, একই ডিভাইস, বাইরের লোক আসার সময় খুবই কম, সেক্ষেত্রে লিস্ট টাইম বাড়াই দিব। ঠিক আছে? লিস্ট টাইম বাড়াই দিব। ধরেন আমি 1 দিন, 2 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসে দিতে পারি, যেহেতু আমার প্রতিদিন একই এমপ্লয়ি, একই ডিভাইস কানেক্ট হবে। আর যদি আমার এরকম হয় যে আমি শুধুমাত্র একটা রেস্টুরেন্টের জন্য করতেছি, রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে ফ্রি ওয়াইফাই সার্ভিস আছে, তো তখন কি হবে, রেস্টুরেন্টে একটা কাস্টমার যখন আসবে, সে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা জাস্ট যতটুকু সময় লাগে খাইতে, এই তো, বা 3 ঘন্টা সর্বোচ্চ, এর মধ্যে কিন্তু চলে যাবে, তাই না? তাহলে তখন আমরা লিস্ট টাইম কিন্তু সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টা দিতে পারি। কারণটা কি? কারণটা হচ্ছে আমার প্রথমে কিন্তু প্রশ্ন করছিলাম যে আইপি কতগুলো আছে, আইপি পুলটাতে কতগুলো আছে বলেন? 253টা আছে। এখন লিস্ট টাইম এই মুহূর্তে 10 মিনিট আছে, 253টা আইপি আছে। এখন আমি রেস্টুরেন্টের কথা চিন্তা করি, রেস্টুরেন্টে কি হবে, একটা কাস্টমার আসবে, সে হয়তো 1 আওয়ার ব্যয় করবে, 1 আওয়ারের মধ্যে সে ওয়াইফাই কানেক্ট করবে, সে একটা আইপি পাবে। ঠিক আছে? তারপরে 1 আওয়ার শেষ, খাওয়া দাওয়া শেষ, চলে গেল। এখন যদি এরকমটা হয় যে আমার লিস্ট টাইম হচ্ছে 7 দিন, আমি বাড়াই দিয়ে 7 দিন করে দিয়েছিলাম, এখন ওই গ্রাহক কি পরের দিন আবার আসবে? আসবে। এখন যেটা হবে, মাইক্রোটিক যেটা করবে, লিস্ট টাইম যদি 7 দিন থাকে, হ্যাঁ 7 দিন করে দিয়ে আগে, যেমন লিস্ট টাইম 7 দিন, 7 ডে, এইভাবে। ঠিক আছে? তো যদি 7 দিন থাকে, তখন যেটা হবে, 7 দিন পর্যন্ত ওই ইউজার যে ডিভাইস দিয়ে কানেক্ট করছে, ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এবং সে কোন আইপিটা পাইছিল, মানে মাইক্রোটিক তাকে কোন আইপিটা দিয়েছে ডিএসসিপিতে কানেক্ট হওয়ার পরে, হ্যাঁ
তো ওই আইপিটা এবং ওই ম্যাকটা মাইক্রোটিক রাউটার 7 দিন পর্যন্ত ধরে রাখবে। ঠিক আছে, এতে যে প্রবলেমটা হবে, একটা রেস্টুরেন্টে কি একজনে গ্রাহক আসবে? হয়তো দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা পর 4-5 জন করে আসতে থাকবে, তাই না? তাহলে যখন আমার এমন হইতে পারে সারাদিনে 500 জন এসে আসতে পারে, তাই না? এমনও হতে পারে যে একদিনে আমার 260 জন আসছে সাপোজ। ঠিক আছে, ধরেন আমি 254 জন গেলাম, যে একদিনে আমার 254 জন গ্রাহক আসছে। তো আমার লিস্ট টাইম হচ্ছে 7 দিন। তাহলে যখন 253 নাম্বার থেকে 254-তে যাবে, 254 যখন ইন্টারনেট বা ওয়াইফাই কানেক্ট করবে, সে বলবে ভাই নেট তো পাচ্ছি না। কারণটা কি? কারণ হচ্ছে তার জন্য আইপি বরাদ্দ নাই, আইপি শেষ। কিন্তু যদি লিস্ট টাইম 7 দিনের পরিবর্তে, এখন আপনি কি করবেন? 7 দিন ওয়েট করবেন? যদি লিস্ট টাইম 7 দিনের পরিবর্তে আপনি 1 আওয়ার করে দিতেন, তাহলে যেটা হইতো আপনার প্রতি ঘন্টায় আইপি রিলিজ হয়ে যেত। ধরেন আপনার এই 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে একটা গ্রাহক আসছে, চলে গেছে, ঠিক আছে, সে 40 মিনিট 50 মিনিট ওয়েট করছে, তারপরে চলে গেছে। যখনই তার টোটাল টাইম 1 ঘন্টা হয়ে যাবে ইন এবং আউটে, তখন দেখবেন সে যে আইপিটা পাইছিল সেই আইপিটা মাইক্রোটিক রিলিজ করে দিবে, ফ্রি করে দিবে। যে টাইমটা থাকবে ওই টাইমে হয়তো অটো রিলিজ করে দিবে। অটো রিলিজ করে দিবে, ঠিক আছে। আবার যখন নেক্সট কোনো গ্রাহক আসবে তখন ওই আইপিটাও পাইতে পারে। এতে যেটা হবে, আমার তো একই সাথে 253টা গ্রাহক ঢুকবে না, তাই না? হয়তো একই সাথে আমার 50টা গ্রাহক ঢুকতে পারে, কাস্টমার ঢুকতে পারে, ঠিক আছে, এরকম একটা ক্যাপাবিলিটি থাকে, বা 100টা থাকতে পারে। তো সেক্ষেত্রে হয়তো 100 জন অ্যাট এ টাইম ইউজ করতেছে, প্রত্যেকে তো 1 আওয়ার করে ইউজ করবে, কেউ হয়তো 1 ঘন্টা থাকবে, কেউ 2 ঘন্টা থাকবে, কেউ আধা ঘন্টায় বের হয়ে যাবে, ঠিক কিনা? তবে এক একজন কানেক্ট হওয়ার ঠিক 1 ঘন্টা পরেই কিন্তু চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে যদি 1 আওয়ার করে হয়, তাহলে যখন গ্রাহক চলে যাবে প্রতি 1 আওয়ারে আমার আইপি রিলিজ হয়ে যাবে, এবং 253টা আইপির মধ্যে সবসময় ফ্রি থাকবে, সো কোনো প্রবলেম হবে না। বুঝা গেছে? আবার অনেক সময় দেখা যায় আমরা কোনো বাইরে ইয়ে করতেছি, ধরেন ওয়াইফাই জোন করতেছি, ওয়াইফাই জোন করতেছি, তো সেখানে হচ্ছে যে গ্রাহক, কিছু পার্মানেন্ট গ্রাহক থাকবে, হ্যাঁ, তাদের ব্যান্ডউইথ অ্যাসাইন করার একটা বিষয় আছে। তো সেক্ষেত্রে লিস্ট আমি বাড়িয়ে দিতে পারি, কারণ পার্মানেন্ট গ্রাহক যখন থাকবে সেই গ্রাহকের আইপিতে ব্যান্ডউইথ অ্যাসাইন করতে হবে, তখন তার আইপিটা আমরা ফিক্সড করে দিব বা লিস্ট টাইমটা বাড়াই দেব। এগুলোই দেখবো আর কি, ঠিক আছে। সো লিস্ট টাইম বলতে কি? লিস্ট টাইম বলতে হচ্ছে যখন কোনো গ্রাহক ডিএসসিপি সার্ভারে কানেক্টেড হবে, তার ডিভাইসটার যে আইপিটা পাবে এবং ওই আইপি অ্যাড্রেসটার যে ম্যাক অ্যাড্রেস, মানে ওই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো রাউটারের লিজেস, এই যে আপনার ডিএসসিপি সার্ভারের লিজেস, এখানে ঠিক ওই সময়টা থাকবে লিস্ট টাইম যতক্ষণ। এখন লিস্ট টাইমের মধ্যে যদি কোনো গ্রাহক আবার ফিরে আসে, ধরেন লিস্ট টাইম হচ্ছে 1 আওয়ার, এখন একজন গ্রাহক 10 মিনিট চালাইলো, সে বাইরে চলে গেল, 20 মিনিট পর আবার ব্যাক করলো, তাহলে কি হলো? ধরেন সে প্রথমে যখন কানেক্ট করছে সে আইপিটা পাইছে 172.168.1.16.10, সে 10 মিনিট চালাইছে, বাইরে চলে গেছে, 20 মিনিট পর ব্যাক করছে, টোটাল টাইম কত হয়েছে? 30 মিনিট। লিস্ট টাইম হচ্ছে 1 আওয়ার, তাহলে আরো 30 মিনিট আছে। সো এর মধ্যে সে ব্যাক করছে, সে যখন আবার এখানে এসে ডিএসসিপি তে কানেক্ট হবে, সে কিন্তু সেম আইপিটাই পাবে। কেন? কারণ রাউটার তার ম্যাক এবং আইপিটা তখনও পর্যন্ত ধরে রাখবে, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে, যদি 1 ঘন্টা শেষ হয়ে যায়, এখন একটা গ্রাহক গেল না, কিন্তু 1 ঘন্টা শেষ হয়ে গেছে, কি হবে? সেম আইপিটাই থাকবে, শুধুমাত্র লিস্ট টাইমটা আবার নতুন করে কাউন্টিং হবে, হ্যাঁ, আবার 1 ঘন্টা থেকে শুরু হবে ব্যাপারটা। না, ছেড়ে দিবেন, আইপিটা ছেড়ে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে লিস্ট টাইম।
ওকে, সো আপাতত লিস্ট টাইম 10 মিনিট থাক, কোনো সমস্যা নেই। সেটআপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগারেশন ডান। হ্যাঁ, এখন আমরা দেখি যে আমাদের এই পিসি দেখেন এই মুহূর্তে ইন্টারনেট নাই, তো আমরা ডিএসসিপির মাধ্যমে ইন্টারনেট পাই কিনা দেখি। তো সবাই খেয়াল রাখতে হবে যে আমাদের ইন্টারফেসটাতে কোনো আইপি অ্যাসাইন করা আছে কিনা। না, কোনো আইপি আমাদের অ্যাসাইন করা নাই, ডিএসসিপি এনাবেল করা আছে। সো আমি যেটা করব, একটু ডিজেবল করে এনাবেল করলেই হয়ে যাবে। বুঝে গেছে? দেখেন আইপি পেয়ে গেছে। কোন আইপিটা পাইছে? 172.168.16254, শেষের আইপিটা পেয়েছে। সাধারণত মাইক্রোটিক হ্যাঁ আইপি পুলের শেষের দিক থেকে আইপি প্রোভাইড করা শুরু করে। তাহলে এরপরে যে কানেক্ট হবে সে 253 পাবে, 252 হইতে পারে। এটা হচ্ছে মাইক্রোটিক নিজে থেকে দেয়, সাধারণত শেষের দিক থেকে দেয়। এখন আমরা দেখি ইন্টারনেট প্রপারলি আমরা পাচ্ছি কিনা, একটু ব্রাউজ করে দেখি। হ্যাঁ পাচ্ছি, তাহলে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে পাচ্ছি। দেখেন এতটুকু কনফিগারেশন করলেই কিন্তু যে কেউ ইন্টারনেট পেয়ে যাবে। বুঝা গেছে? তো এবার আমি দেখি, আমি আমার পিসি থেকে চেক করলাম যে আমার আইপিটা হচ্ছে 254। দেখি ডিএসসিপি সার্ভারে কি দেখায়। তাহলে ডিএসসিপি সার্ভারে কোথা থেকে চেক করব? লিজেস অপশনটাতে গিয়ে দেখেন এই যে 254, যার ম্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার এটা ডিবি। দেখেন শেষের দিকে 67 ডিবি। আমার ম্যাকটা দেখেন, ম্যাকটা হচ্ছে শেষের দিকে এই যে 67 ডিবি। উইন্ডোজ এবং মাইক্রোটিকের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে ম্যাকটা হাইফেন দিয়ে আছে, আর মাইক্রোটিকের ক্ষেত্রে হচ্ছে দেখেন কোলন দিয়ে আছে, লাইক IP6 ফরম্যাট। আচ্ছা, এবার এই জায়গায় দেখেন যে এক্সপায়ার আফটার, এই যে 8 মিনিট 21 সেকেন্ড দেখাচ্ছে। বুঝা গেছে? 8 মিনিট 21 সেকেন্ড দেখাচ্ছে। তাহলে কখন চলে যাবে? হ্যাঁ এই সময়টা এটা কিন্তু কমতেছে দেখেন। আবার আমি কিন্তু ডিসকানেক্ট হব না, তাহলে কি হবে? আমাকে সেম আইপিটাই থাকবে। তো আমরা ডিএসসিপির অন্যান্য টার্মগুলো বুঝি, ততক্ষণে 8 মিনিট শেষ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করার পর আমরা এখন চেক করি যে কি কি কনফিগারেশন হয়ে গেছে এর মধ্যে। তাহলে আমি সবার আগে আইপি পুল চেক করব। তো আইপি থেকে পুল, এখানে আসার পরে দেখেন একটা পুল ক্রিয়েট হয়েছে, পুলের নাম হচ্ছে ডিএসসিপি পুল 0। ঠিক আছে, ডিএসসিপি পুল 0 172.162.172.161.6.16254 দেখছেন, 2 থেকে 200 পর্যন্ত। আচ্ছা, এইখানটা নেক্সট পুল একটা টার্ম আছে, সেটা আমরা পরে শিখব। আচ্ছা, তারপরে কি কনফিগার হয়েছে? আইপি ডিএসসিপি সার্ভার। এখানে গিয়ে ডিএসসিপি তে দেখেন একটা ডিএসসিপি সার্ভার কনফিগার হয়েছে, নেম ডিএসসিপি 1, কোন ইন্টারফেসে? ইথার 1, লিস্ট টাইম 10 মিনিট, অ্যাড্রেস পুল হচ্ছে ডিএসসিপি পুল 0। আচ্ছা, তারপর হচ্ছে কি নেটওয়ার্ক। নেটওয়ার্কে গিয়ে দেখেন এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস দেখতে পাচ্ছি, গেটওয়ে দেখতে পাচ্ছি, কিন্তু ডিএনএসটা আমাদের শো করছিল, কিন্তু ডিএনএসটা এখানে আসে না। রাইট, তাহলে ডিএনএসটা আনবো কি করে? আইপি ডিএনএস, আমি এখান থেকে যে ডিএনএসটা একটু কপি করে নেই, নিয়ে এটাকে এডিট করি। এই যে ডিএনএস সার্ভার, অনেক সময় এটা হতে পারে যে ডিএনএসটা আসে না। ব্যাস, এখন দেখেন ডিএনএসটা চলে আসছে। ঠিক আছে, সো এই ডিএসসিপি সার্ভার কনফিগারেশন আমাদের পুরোপুরি হয়ে গেছে। সো ম্যানুয়ালি যদি করতাম তাহলে আমাদেরকে আগে একটা আইপি পুল ক্রিয়েট করতে হতো, তারপরে আমরা আসতাম ডিএসসিপিতে, আইপি ডিএসসিপি সার্ভার, সেখানে গিয়ে প্লাসে ক্লিক করতাম, একটা নাম দিতাম, নামটা আমাদের নট ম্যান্ডেটরি, যে কোনো নাম দিলেই হয়ে যায়। ইন্টারফেস সিলেক্ট করতে হবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি লিস্ট টাইম কতক্ষণ রাখবো, অ্যাড্রেস পুলটা সিলেক্ট করে দিব। বুঝা গেছে? সিলেক্ট করে দেওয়ার পরে ওকে দিব, দেওয়ার পরে নেটওয়ার্কে যাব, প্লাসে যাব, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিব, গেটওয়ে অ্যাড্রেস দিব, ইন্টারফেস যে আইপি বসানো আছে ওইটা গেটওয়ে, আর হচ্ছে ডিএনএস অ্যাড্রেসটা দিব, দেওয়ার পরে ওকে দিব। এই হচ্ছে ম্যানুয়াল কনফিগারেশন। কিন্তু এই কোনো একটা টার্ম যদি মিস হয়ে যায়, ডিএসসিপি প্রপারলি কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগারেশন ডান। এইখানে আমরা লিজেস থেকে দেখতে পাচ্ছি যে
ডি, এই লিজের সামনে ডি দেখাচ্ছে, ডি ফর ডাইনামিক। কেন? অটোমেটিক্যালি বা ডাইনামিক্যালি এই আইপি অ্যাড্রেসটা বা এই এন্ট্রিটা এখানে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? আর যদি স্ট্যাটিকটা তাহলে যদি আমরা চাই এরকমটা হয়, যদি আমরা চাই যে ধরেন অফিসের ক্ষেত্রে, কর্পোরেট অফিসের ক্ষেত্রে এরকম হয় যে স্পেসিফিক আমরা কিছু ভিআইপি ইউজার থাকে, যেমন ধরেন বস লেভেল যারা থাকে 2-3 জন, তো তাদেরকে আমরা সবসময় ব্যান্ডউইথ সব থেকে বেশি দিয়ে রাখবো। এখন আমার তো ডিএসসিপি নেটওয়ার্ক, তো যদি ডিএসসিপির নিয়মটাই হচ্ছে যে লিস্ট টাইম শেষ হলে কিন্তু আইপি রিলিজ করে দিবে। এখন দেখা গেল যে আজকে ওই বস যে আইপিটা পাইছে আগামীকাল ওই আইপিটা নাও পাইতে পারে। ঠিক আছে? তাহলে কি হবে? তাকে আপনি কিন্তু আজকে যে আইপির উপরে 10 এমবি দিয়েছেন, আগামীকাল কিন্তু সেম আইপিটা উনি নাও পাইতে পারে। তার তখন কোন আইপিটা পাবে সেটা ফিক্সড করে আপনাকে ব্যান্ড দিতে হবে, প্রতিদিন একটা ঝামেলা হবে। তো এইরকম কিছু ক্ষেত্রে আপনারা কি করবেন, এই লিজেস থেকে এটাকে স্ট্যাটিক করে দিবেন। স্ট্যাটিক করে দিলে কি হবে, ওই ইউজার যখনই কানেক্ট হোক, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর যখনই হোক না কেন, সে সেম আইপিটাই পাবে, কোনোভাবেই চেঞ্জ হবে না। ওই আইপি কি কোনোভাবেই মানে অন্য কেউ পাওয়ার সম্ভাবনা নাই? কোনোভাবেই সম্ভাবনা নেই। ওই আইপি ওখান থেকে কমে যাবে। হ্যাঁ, তাহলে কিভাবে ফিক্সড করে, আমি যদি রাইট বাটনে ক্লিক করি মেক স্টার্টিং, অথবা আমি যদি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি মেক স্টার্টিং, এই মেক স্টার্টিংয়ে ক্লিক করলেই দেখবেন এই ডাইনামিক বা ডি চলে যাবে। ব্যাস, এখন যেটা হবে, আমার লিস্ট টাইম শেষ হোক না হোক, এই আইপিটা আর এই ম্যাকটা এখানে ফিক্সড হয়ে গেল। এটা কিন্তু ম্যাক বাইন্ডিং না, এটা জাস্ট আমি একটা আইপি যেন, মানে একটা ডিভাইসকে একটা আইপি ফিক্সড করে দিলাম। ঠিক আছে? সে যখনই কানেক্ট হোক না কেন সেম আইপিটাই পাবে। এখন আমি 254 উপরে ব্যান্ডউইথ দিয়ে রাখবো 10 এমবিপিএস, তাহলে কি হবে, 7 দিন পরে কানেক্ট হলেও ওই সেম আইপিটাই পাবে এবং তার ব্যান্ডউইথ 10 এমবিপিএস এ থাকবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে লিজেস থেকে দেখলাম যে কিভাবে স্ট্যাটিক করে দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি চাই, দেখেন এরকমটাও করা সম্ভব, আমি যদি চাই যে আমি এখন পাচ্ছি আইপি কত 254, এখন ধরেন কোনো কারণে আমার আইপিটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি এইভাবে করতে পারি যে আমি এই লিজেস থেকে এটাকে ওপেন করব, ওপেন করার পরে দেখেন এডিট করতে দিচ্ছি, তাহলে আমি 250 দিব। তাহলে কি হবে, এই ম্যাক অ্যাড্রেসের যে ডিভাইসটা আছে সবসময় এখন 250 পাবে। ওকে দিলাম। 250 যদি কোনোভাবে দিয়ে ফেলে এর আগে, সাপোজ আমি 50 সেটআপ করছি এখানে, সেক্ষেত্রে আগে একজনের অলরেডি 50 আছে, না সেক্ষেত্রে কনফ্লিক্ট হবে। হ্যাঁ, এটা তো করা যাবে না। এটা হচ্ছে কোন সিনারিওতে, এটা হচ্ছে ধরেন অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে যে আমরা একটা অফিসে কাজ করতেছি, প্রয়োজন হতে পারে যে একটা ডিভাইসকে আমার এই আইপিটাই দিতে হবে, প্রয়োজন হতে পারে। তখন যদি দেখি যে ওই আইপিটা অলরেডি অন্য কেউ ইউজ করতেছে, তাকে রিলিজ করে দিতে হবে ওখান থেকে, ওই আইপিটা দেওয়া যাবে না, অন্য আইপি দিতে হবে। তাহলে আমরা কিভাবে এই ফোর্সফুলি বা ম্যানুয়ালি এই কাজগুলো করতে পারি? টাইম বাদে কি সাথে সাথে রিলিজ করা যায়, টাইম সেশন না দেওয়া পর্যন্ত? হ্যাঁ, আপনি ইয়ে করে দেবেন, রিমুভ করে দেবেন। হ্যাঁ, সিলেক্ট করে রিমুভ করে দেবেন, তাহলে তো হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু মেগা স্ট্যাটিক করে দিয়েছি 250, তো আমার আইপিটা এই মুহূর্তে কত আছে, এখনো কিন্তু 254 আছে, কারণ আইপিটা রিলিজ হয়। হ্যাঁ, তাহলে ডিসেবল এনাবেল, এবার দেখবেন 250ই পাবো। এই আইপি কিন্তু আর কখনোই চেঞ্জ হবে না, 250 পাবো। আবার যদি 254 করে দিই, আবার 254। তাহলে ডিএসসিপিতে নিয়মটা কি, আপনি যদি কোনো চেঞ্জ করেন অবশ্যই এনাবেল ডিসেবল এনাবেল এটা করতে হবে। বুঝাইছে?
অন্যটা আইপি যে কত এমবি করে পারবে, হ্যাঁ এই কোন আইপিটা কত এমবি করে পারবে, ব্যান্ডউইথ তো এখনো দেওয়া হয়নি, ওটা এখনো দেওয়া হয়নি, আপাতত ডিএসসিবি ম্যানেজ করে শিখতেছি। এখন দেখেন প্রশ্ন হচ্ছে যে যদি আমার 253টা ধরেন গ্রাহক ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে, তা আমার এখন নতুন করে আইপি বাড়াইতে হবে। তো আমি কি করে আইপি বাড়াইতে পারি, কি করে আইপি বাড়াইতে পারি? ঠিক আছে, তাহলে ডিএসসিপি সার্ভার রানিং রেখে তাহলে আমি কি একটা কাজ করব যে আমি এইখানে নতুন করে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব, এটা বাদ দিয়ে তারপর আবার ডিএসসিপি করব না, এক্সিস্টিং কনফিগারেশন রাখতে হবে, জাস্ট মডিফাই করতে হবে। তো যখন ডিএসসিপি সার্ভারের ক্ষেত্রে এক্সিস্টিং সার্ভারটাকে মডিফাই করব তখন আমাকে কি করতে হবে, আইপি থেকে ডিএসসিপি সার্ভারে যাব, সরি আইপি থেকে অ্যাড্রেসে যাব, যাওয়ার পরে এই অ্যাড্রেসটার সিআইডি এর ভ্যালু কত 24, সিআইডি আর আমাকে বাড়াইতে হবে, আইপির সংখ্যাটা বাড়াইতে হবে। এখন বিষয়টা হচ্ছে আমি কত বাড়াবো, বোঝা গেছে? তো আমার রিকোয়ারমেন্ট কীরকম, ধরেন এখন আমার আগে ছিল 253টা ইউজার, এখন আমার ইউজার হচ্ছে 300, এবং খুব তাড়াতাড়ি বা 6 মাসের মধ্যে আমার ইউজার 500 হয়ে যাবে। তাহলে আমাকে অ্যাটলিস্ট 500 আইপি লাগবে। তার মানে কি একটা 24 এর মধ্যে 253টা আইপি আছে, তাহলে দুইটা নিলে কি হবে, তাই না? তাহলে 24 থেকে আমি আরেকটা সাবনেট বাড়াই নেব, মানে আমার 2টা /24 লাগবে সাবনেটিং এর চিন্তা করেন। তো /24 এর মধ্যে ইউজেবল আইপি হচ্ছে 254টা, /23 এর মধ্যে আইপি হচ্ছে 512টা, তার মানে আমাকে কি করতে হবে, /23 করতে হবে। তো এখন আমি যদি এই অ্যাড্রেসটাকে 23 করে দিই, এখনো কিন্তু আমি অ্যাপ্লাই দিব না, 23 করার পরে এখানে একটা পয়েন্ট ধরবো, মাউস পয়েন্টটা ধরবো, সে আমাকে রেঞ্জ দেখাবে। রেঞ্জ কি দেখাচ্ছে, 16 থেকে 17, খেয়াল করছেন, 172.168 16, 172.168 17, তার মানে আমি হ্যাঁ 2টা 24 এর মধ্যে পাচ্ছি। সো আমার কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, মানে আইপি 16, তারপর হচ্ছে 172.168 17, 1 থেকে 254 পর্যন্ত আইপি গুলো আছে। হ্যাঁ, তাহলে আমাকে এইভাবে আইপি অ্যাসাইন করতে হবে। ডিএসসিপির ক্ষেত্রে অবশ্যই আমি যেই ইন্টারফেসের আন্ডারে ডিএসসিপি সার্ভার কনফিগার করব বা মডিফাই করব, অবশ্যই আমার নেটওয়ার্ক ব্লক রাউটারের ওই ইন্টারফেসে অ্যাসাইন করা থাকতে হবে। তাহলে এই যে অ্যাসাইন করা হয়ে গেল, এখন আমি যদি অ্যাপ্লাই ওকে দিই, ব্যাস আমার কিন্তু নেটওয়ার্ক ব্লকটা এখন বেড়ে গেল, মানে আইপির সাইজটা কিন্তু বড় হয়ে গেল। ঠিক আছে, তাহলে হ্যাঁ আপনার হচ্ছে 16 থেকে 17 পর্যন্ত। ওকে, তা এখন আমার কি করতে হবে, আমাকে তো রানিং, আমাকে তো এই মুহূর্তে কিন্তু আমি ইন্টারনেট পাবো, ঠিক আছে, ইন্টারনেট কিন্তু পাওয়ার কথা, যাওয়ার কথা না, সেশন ধরে আছে পাবো কিন্তু। হ্যাঁ আচ্ছা, মানে এক্সিস্টিং যারা আছে ওরা কিন্তু ইফেক্ট, ওরা কিন্তু মানে বুঝতে পারে না যে ইন্টারনেট নাই বা একটা চেঞ্জ হচ্ছে করতেছে। আচ্ছা, এরপরে কাজটা কি, আইপি পুল বাড়ানো। তাহলে আমাকে যেতে হবে আইপি থেকে পুল, এখানে যাওয়ার পরে দেখেন আইপি পুল তো এখন শুধুমাত্র 16 আছে, তার নতুন করে 17 হয়েছে। তাহলে আমি এখানে গিয়ে এটাকে আইপি পুলটাকে দুইভাবে অ্যাড করতে পারি, দুইভাবে দেখাচ্ছি। একটা হচ্ছে কি যে আমি এই রেঞ্জটাকে কপি করলাম, এই নিচের এই এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে নতুন একটা ফিল্ড দিবে, সেখানে আমি নতুন রেঞ্জটা অ্যাড করে দিব 172.168 বা 17। এখন আর আমার এখানে 2 রাখতে হবে না, 1 রাখলেই এনাফ। কেন বলেন তো, কারণ আমার তো 16.1 আইপি অ্যাসাইন করছি, তাহলে 17.1 তো ফ্রি আছে, এটাকে আমি ডিএসপিতে ঢুকে দিলাম, এই যে হয়ে গেল আমার 172.168 17.1 থেকে 17.25। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কি প্রসিডিউর, আইপি পুল বা রেঞ্জ বাড়ানো।
আইপি পুল বা রেঞ্জ বাড়ানো, ঠিক আছে, এটা একটা প্রসিডিউর। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এইভাবে যদি না করি, ঠিক আছে, যদি এভাবে না করি তাহলে কিভাবে করতে পারি দেখেন, আমি এই পুলটাকে এখান থেকে কাট করে নেই, নিয়ে আমি এখানে নতুন করে পুল ক্রিয়েট করব, নিউ ডিএসসিপি পুল, এইখানে আমি সেই পুলটা এন্ট্রি দেব, ঠিক আছে। তো এইভাবে করলেই কিন্তু আমার ডিএসসিপি ইউজাররা পাবে না। কি করতে হবে, নতুন পুলটা যে ক্রিয়েট করলাম, কিন্তু এটা কার সাথে ইন্টিগ্রেট করে দিতে হবে, এই যে ডিএসসিপি পুল 0, এখানে গিয়ে নেক্সট পুল হিসেবে দেখাই দেব নিউ ডিএসসিপি পুল। তাহলে যখন যখন এই রেঞ্জ শেষ হয়ে যাবে, তাহলে কি হবে, ও আচ্ছা নেক্সট পুল নিউ ডিএসসিপি, তখন এই পুল থেকে কি আছে সেই আইপি গুলো প্রোভাইড করবে। তাহলে আমরা দুইভাবেই করতে পারি। এখন বলতে পারেন যে কোনটা ভালো, সাধারণত কোনটা বেশি করে। তো এটা আসলে প্রথমবার যেভাবে দেখাইছি এইভাবে করলেই ভেজাল একটু কম হয়, ঠিক আছে। কারণ সাধারণত একটা আইএসপি রাউটারে দেখবেন মাল্টিপল প্যাকেজ থাকবে, অনেকগুলো আইপি ব্লক থাকবে, আর এভাবে নেক্সট পুল থাকলে বুঝতে অসুবিধা হবে যে নেক্সট পুল আছে, নেক্সট পুল এবার কি আছে দেখি। আর যখন ওইভাবেই থাকবে তখন আর কোনো সমস্যা নেই, এক জায়গা থেকে দেখতে হচ্ছে, এই আর কি। সো এই নেক্সট পুল জাস্ট একটা অপশন। তাহলে আমরা এখন পুল অ্যাড করে দিলাম, ওকে, নেক্সট পুলে থাকে, এখানে সমস্যা নেই। আর আইপি থেকে ডিএসসিপি সার্ভারে যাব, যার পরে ডিএসসিপি, তো এখানে তো আমাদের পুল অলরেডি কল করাই আছে, কিন্তু চেঞ্জটা করতে হবে নেটওয়ার্কে। আগে ছিল নেটওয়ার্ক কি 24, এখন হচ্ছে 23, আর গেটওয়েতে সেম আছে, ব্যাস, ঠিক আছে। তাহলে আমার এই এক্সিস্টিং ডিএসসিপি সার্ভারকে আমার মডিফাই করা শেষ। সাধারণত এই কাজগুলোই বেশি করা, বিশেষ করে কর্পোরেটে, ঠিক আছে। হয়তো ডিএসসিপি আগে করা ছিল, এখন চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু রানিংটা তো বন্ধ করা যাবে না। এই কয়েকটা টার্ম চেঞ্জ করতে পারলেই কিন্তু হয়ে যাবে, বুঝতে পারতেছেন? আচ্ছা, তো ডিএসসিপির আরো একটা আমি অপশন দেখাই। যেমন ধরেন এখানে তো আমার লিস্টটা কি করা আছে, ফিক্সড করা আছে, ফিক্সড এখন বন্ধ করি, ফিক্সড করা শেষ, কিন্তু ওটা ওই পর্যন্ত ছিল আর কি, মানে জাস্ট শিখলাম যে কিভাবে নেক্সট স্টাডি করি। আচ্ছা, এবার আমি রিমুভ করে দিই। এবার ধরেন বিষয় হচ্ছে যে কেন এটার অপশনটা লাগবে, এই যে এটা হচ্ছে আমার কোনটা থেকে আসতেছে, আইপি অর ম্যাক রেস্ট্রিকশন। বিষয়টা হচ্ছে দেখেন, আমি ডিজেবল করি, এনাবেল করি, তার মানে আমি কেবল লাগাচ্ছি, ইন্টারনেট পাচ্ছি, ঠিক আছে, কেবল লাগাচ্ছি, ইন্টারনেট পাচ্ছি। এখন এরকমটা হতে পারে একটা আইএসপি সিনারিওতে। ধরেন একটা আইএসপিতে কিরকম হয়, একটা আইএসপিতে আপনার এই যে এটা হচ্ছে আইএসপি রাউটার, ডিএসসিপি সার্ভার করা আছে, এখন তার এখান থেকে ধরেন 5 কিলোমিটার দূরত্বে এখানে একটা পপ আছে। তো এখানে পপ বলতে কি, জাস্ট একটা সুইচ আছে, একটা সুইচ আছে, ঠিক আছে। তা ডিএসসিপি সার্ভিস সে প্রোভাইড করে। এখন এই সুইচ থেকে একজন কেবল লাগাচ্ছে বা একটা গ্রাহক হচ্ছে, জাস্ট কেবল লাগাই দিচ্ছে, সে ইন্টারনেট পাচ্ছে, এটা অটোমেটিক্যালি। এখন কোনো একজন জেনে গেছে যে এই সুইচের একটা পোর্ট থেকে কেবল লাগালে ইন্টারনেট পাওয়া যায়, ঠিক আছে। সে কি করবে, একটা পোর্ট থেকে নিজ খরচে কেবল নিয়ে আসবে, পোর্ট থেকে লাগাই দেবে। কয়দিন চালাতে পারবে, এটা হচ্ছে আনওয়ান্টেড ইউজার। কয়দিন চালাবে, যতদিন না পর্যন্ত এটা চেক দিয়ে ধরতে পারে। সাধারণত খেয়াল করে দেখবেন যে আইএসপিতে একটা ডিভাইসে কেবলের পর কেবল লাগানো আছে, সো কেউ চাইলেই কিন্তু হুট করে কোনো কেবল খুলে দেবে না। কেন? কারণ হচ্ছে যদি এটা কোনো ভ্যালিড কোনো ইউজারের হয়, বুঝা গেছে। আর যেহেতু
এখানে আইপি অটোমেটিক পায়। সো মাইক্রোটি থেকে বোঝা টাফ যে এর ম্যাক অ্যাড্রেসটা আসলে এটা আমার মানে রিয়েল ইউজারের এটা ম্যাক অ্যাড্রেস না। হ্যাঁ, ঠিক আছে, ম্যাক অ্যাড্রেসটা যে আমার মানে আমার যে ভ্যালিড যে ইউজার তার যে ম্যাক অ্যাড্রেস এটা না বা হয় সেটা আসলে বোঝা টাফ, এটা বোঝা যাবে না। বুঝা গেছে? কিন্তু সে ইন্টারনেট ঠিকই চালাতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা কি করতে পারি? এটার সলিউশন হিসেবে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমার আইপি ক্লায়েন্ট ডিএসসিপিতেই পাবে, ক্লায়েন্ট অটোমেটিক্যালি পাবে, ক্লায়েন্ট ইন্ডে কোনো আইপি কনফিগারেশন করতে হবে না। কিন্তু আমি আইএসপি রাউটার থেকে ম্যানুয়ালি বলে দেব অমুক ক্লায়েন্ট এই আইপিটা পাবে, অমুক ক্লায়েন্ট এই আইপিটা পাবে। বুঝা গেছে? ম্যানুয়ালি বলে দিব। এটা হচ্ছে ডিএসসিপি স্ট্যাটিক লিজ। এখন স্ট্যাটিক লিজ মানে হচ্ছে আমি ম্যানুয়ালি রাউটার থেকে বলে দিব। তার মানে তো কি, এটা কি ওয়ান কাইন্ড অফ ওই স্ট্যাটিকের মতোই হচ্ছে, আমরা যেভাবে ম্যানুয়ালি আইপি কনফিগার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করি? না, পার্থক্যটা হচ্ছে স্ট্যাটিক মানে হচ্ছে ক্লায়েন্ট সাইডে আমাকে ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করতে হবে, আর ডিএসসিপি স্ট্যাটিক লিজ মানে হচ্ছে আমি জাস্ট রাউটার থেকে বলে দিব যে ওই ক্লায়েন্ট এই আইপিটা পাবে, ওই ক্লায়েন্ট কেবল লাগালে আইপিটা অটোমেটিক পাবে। ঠিক আছে, স্ট্যাটিক লিজ মেনটেন করতে পারি। তাহলে আসেন এবার আমরা স্ট্যাটিক লিজ মেনটেন, যে আইপি আর ম্যাক রেস্ট্রিকশন কেন আসলো? ঠিক আছে, যে হুট করে একজন কেবল লাগাচ্ছে ইন্টারনেট পেয়ে যাচ্ছে, যেমন ধরেন আমি তো পাচ্ছি, তাই না? তো এই সিনারিওতে তাহলে এখন ডিএসসিপি স্ট্যাটিক লিজ করে দিই। স্ট্যাটিক লিজ করে দিলে কি হবে? এ আর অটোমেটিক্যালি আইপি পাবে না, কেবল লাগানো সত্ত্বেও সে ইন্টারনেট পাবে না। ঠিক আছে, তাহলে আইপি আর ম্যাক রেস্ট্রিকশন, যে আনওয়ান্টেড ইউজারকে আমি যেন প্রহিবিট করতে পারি বা বাদ দিতে পারি, তারা যেন ইউজ করতে না পারে, সেটাকে যেন প্রিভেন্ট করতে পারি, তাহলে এর জন্য আমার একটা সলিউশন হচ্ছে স্ট্যাটিক লিজ। ঠিক আছে, আরেকটা আছে, তার আগে স্ট্যাটিক লিজ দেখি। তো চলেন এখন স্ট্যাটিক লিজ কিভাবে করব। তাহলে মাইক্রোটিকে ঢুকে আইপি ডিএসসিপি সার্ভারে গিয়ে ডিএসসিপি থেকে দেখেন অ্যাড্রেস পুলটাকে আমি স্ট্যাটিক অনলি সিলেক্ট করে দেব, স্ট্যাটিক অনলি সিলেক্ট করে দেব। স্ট্যাটিক অনলি সিলেক্ট করে দেওয়ার পরে এবার দেখেন আমি একটু ডিজেবল করে এনাবেল করি, এবার দেখেন কি হয়। আচ্ছা, তারপর আইপি দেখাচ্ছে এখানে পাচ্ছে, তার কারণটা হচ্ছে এই এরা ওটা ধরে আছে, না নাই, আমরা স্ট্যাটিক অনলি করে দিছি না, তারপরে এ পাচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা সেশন ধরে আছে। ঠিক আছে, তো আমরা কি করব, রাউটারটা রিস্টার্ট দিব। এটা ছোট মাইক্রোটিক তো হতে পারে, এটা আসলে মাইক্রোটিকের ওএস এর প্রবলেম। হ্যাঁ, যার ফলে এখানে স্ট্যাটিক অনলি করার পরও আইপিটা পাচ্ছে। ওকে, তো নর্মালি যেটা হবে যে স্ট্যাটিক অনলি করার পর আইপি পাবে না অটোমেটিক্যালি। ঠিক আছে, আইপি পাবে না। তো এখন আইপি না পেলে তাহলে আমরা কিভাবে ইন্টারনেট চালাবো? আইএসপি থেকে গ্রাহক, আইএসপি থেকে মানে যে আইএসপির যে রেসপন্সিবল পারসন উনি বলে দিবে যে ওই গ্রাহকটা কোন আইপিটা পাবে। তাহলে এর জন্য ওই আইএসপির কি জানতে হবে? জানতে হবে যে ক্লায়েন্ট যে ডিভাইসটাতে কানেক্ট করবে সেই ডিভাইসের ম্যাকটা কি। ঠিক আছে, সেই ডিভাইসের ম্যাকটা কি। তাহলে ধরেন আপাতত এখানে যদি ম্যাকটা ক্যাশেই আছে, তাহলে ম্যাকটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। সাধারণত ম্যাক কিন্তু থাকবে না, তাহলে কি করতে হবে? ক্লায়েন্টের কাছ থেকে হ্যাঁ ম্যাকটা আমার এইভাবে বলতে হবে, নিতে হবে। বুঝেছো? এবার এন্ট্রি কি হবে? উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু হাইফেন, আর মাইক্রোটিকে এন্ট্রি দিতে হবে কোলন করে। তাহলে আমি এখন কি করব, যে লিজে যাব, যাওয়ার পরে এইভাবে এন্ট্রি দেব প্লাস দিয়ে, ধরেন আমি আইপি দিচ্ছি তাকে 172.1.6, শেষ থেকে দিই 17.254। ঠিক আছে, তার ম্যাক কত? এই যে ম্যাক
সার্ভার বলতে অল বলতে যদি যে কোনো ডিএসসিপি সার্ভার না, আমার ডিএসসিপি যেটা আছে ডিএসসিপি 1 এটা থেকে থাকে। ঠিক আছে, এবার ওয়েটিং দেখাচ্ছে কারণ কারেন্ট হয়নি। এখন আমি ডিজেবল করে এনাবেল করি, দেখেন এবার কিন্তু আমার আইপি 17,294 হ্যাঁ। ঠিক আছে, ইন্টারনেট পেয়ে যাওয়ার কথা। ও ইন্টারনেটটা আবার পাচ্ছে না, তার কারণটা কি বলেন? না, আইপি ফায়ারওয়াল এখানে আমি কি করছি, শুধু 24 কে অ্যালাউ করছি, তাই না, নেটিং এ, তার 23 করতে হবে না। আচ্ছা, এবার ইন্টারনেট পাবে। ঠিক আছে, এবার পাচ্ছে। ঠিক আছে, এবার পাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আপনার স্ট্যাটিক অনলি করলে যেটা হয়, ম্যানুয়ালি আর ক্লায়েন্ট আইপি অটোমেটিক্যালি আইপি ক্লায়েন্ট পাবে না, ক্লায়েন্টকে আমরা আইএসপি ডাটা থেকে ম্যানুয়ালি বলে দিব, কিন্তু ক্লায়েন্ট ইন্টে আইপি কনফিগার করতে হবে না, অটোমেটিক্যালি পাবে। এখন যদি এরকমটা হয় যে ক্লায়েন্ট ম্যানুয়ালি আইপি বসাচ্ছে, ধরেন আমি এখন ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করব, দেখলাম যে অটোমেটিক পাচ্ছে না, ঠিক আছে, আমি ওই নেটওয়ার্ক ব্লকের একটা আইপি আইডিয়া করে 172.168.1.17 ধরেন আইডিয়া করে দিলাম বসাই, দুইশো 172.168.1.16.1 ঠিক আছে, স্টারগিরি বসাইলাম, পাচ্ছে, পিং পিং করে দেখি, ঠিক আছে। তার মানে স্ট্যাটিক লিস্ট করলে কিন্তু প্রপারলি সমাধান হচ্ছে না, বুঝা গেছে? স্ট্যাটিক লিস্ট করলে প্রপারলি সমাধান হচ্ছে না, মানে ইন্টারনেট কিন্তু সে স্ট্যাটিকে বসালে পেয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখন কি করব, প্রপারলি ম্যাক বাইন্ডিং এ যাব, যেন কোনোভাবেই অ্যাক্সেস করতে না পারে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা রাউটারের কোন পোর্ট থেকে সার্ভিস দিচ্ছি, বা ল্যান পোর্টটা কোনটা, ইথার পোর্ট, তাহলে ইথার 4 এর আমি জেনারেল অপশন থেকে এআরপি অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল, এই এআরপি সাধারণত মাইক্রোটিকের এআরপি এনাবেল থাকে বাই ডিফল্ট। এর মানে হচ্ছে এই ইথার 4 এর আন্ডারে যতগুলো আইপি কানেক্ট হবে, ওই আইপি গুলো এবং ম্যাক গুলো রাউটারের এআরপি টেবিলে ডাইনামিক্যালি চলে আসবে, এই চলে আসছে। ঠিক আছে, ডাইনামিক্যালি ইথার 4 এর আন্ডারে চলে আসছে ম্যাকগুলো। যদি আমি এআরপি রিপ্লাই অনলি করতে, ঠিক আছে, তখন কি হবে, কোনো গ্রাহক যদি ডিএসসিপি তে কানেক্ট হয় আইপি পাবে, কিন্তু সে যখন ইন্টারনেটের জন্য রিকোয়েস্ট করবে তখন মাইক্রোটিক দেখবে যে কোন আইপি থেকে, যে অমুক আইপি অমুক ম্যাক থেকে রিকোয়েস্ট আসছে। যখন প্যাকেটটা আসবে মাইক্রোটিক দেখবে যে ওই আইপি বা ম্যাক এআরপি টেবিলে স্ট্যাটিক্যালি এন্ট্রি আছে কিনা, তখন আর কিন্তু ডাইনামিক্যালি আসবে না, যে এখানে যে অটোমেটিক্যালি আসছে ইথার 4 এর আন্ডারে এই আইপি আর ম্যাক, তখন কিন্তু আর আসবে না, তখন ম্যানুয়ালি যে কটা এন্ট্রি দেওয়া থাকবে শুধু ওই কয়েকটাই ইন্টারনেট পাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এআরপি রিপ্লাই অনলি করে দিলেই এই ইন্টারফেস দিয়ে এখন আর ওপেন বা মানে কেউ চাইলেই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু সে যে কয়েকটা আইপি ম্যাক আমরা আইপি এআরপি টেবিলে এন্ট্রি দেব
শুধু ওই কয়েকটা আইপি বা ম্যাকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে ম্যাক বাইন্ডিং। তাহলে এখন কারণ স্ট্যাটিক লিজের প্রবলেমটা কি ছিল, যে এটার প্রবলেম হচ্ছে, যদিও এটা দেখানো সম্ভব হয় না, প্রবলেমটা হচ্ছে যে মানে যদি কেউ অটোমেটিক্যালি আইপি না পেয়ে থাকে, সে যদি ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করে তারপরে ইন্টারনেট পাবে। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্যাটিক লিস্ট যেহেতু কাজ হচ্ছে না, আমাদের অটোমেটিক্যালি থাক, ডিএসসিপি পুলে থাক, কোনো সমস্যা নেই। কি করবো আমরা ইন্টারফেসের এআরপিটাকে রিপ্লাই অনলি করে দিয়ে ওকে দিব। দেখেন ওকে দেওয়ার সাথে সাথে যেটা হবে, আমাদের কিন্তু ইন্টারনেট চলে যাবে। ইন্টারনেট চলে গেছে, দেখেন কোনোভাবেই ইন্টারনেট পাবে না। ঠিক আছে, কোনোভাবে পাবে না। তাহলে কি করতে হবে, প্রসিডিউরটা কি দেখেন, এইখানে তো অলরেডি সে ম্যাকটা লার্ন করছে, তাই না? তো এটা তো আর ম্যানুয়ালি বসাইছি, এটা আমি রিমুভ করে দিলাম, দরকার নেই আমার। ঠিক আছে, তো এখন একেবারে আমার ডিএসসিপি সার্ভার কিন্তু ম্যাক বাইন্ডিং অবস্থায় কনফিগার করা হয়ে গেছে। এখন একটা গ্রাহক কি করবে, গ্রাহক ধরেন যে কেবল লাগাইলো, ঠিক আছে, কেবল লাগাইলো, সে আইপিও পাইলো, এখনো পাই নাই, আই পাইলো, ও আমি কি এখানে ইয়ে করি নাই, নাই আমি করে দিতে হবে না। দেখেন অটোমেটিক পেয়ে গেছে 172.168.2.5 250। হ্যাঁ, আচ্ছা 250 পেয়েছে, কিন্তু ইন্টারনেট পাচ্ছে না। ঠিক আছে, ব্রাউজিং পাচ্ছে না, কোনোভাবে পাবে না, বুঝা গেছে? তাহলে কি করতে হবে, এখন গ্রাহক বলল যে ভাই আমি তো কেবল লাগাইছি, আমি আইপিও পাইছি কিন্তু ইন্টারনেট পাচ্ছি না। তাহলে আইসি বলবে যে আইপিটা কত, আইপিটা হচ্ছে 172.168.250। তাহলে এখন আমি রাউটার থেকে চেক করব, রাউটার থেকে আইপি ডিএসসিপি সার্ভার লিজেস, এখানে দেবো, ও আচ্ছা এই আইপিটা পাইছি। তাহলে এটাকে একটু ডাবল ক্লিক করে ওপেন করব, করে ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে নিব, কপি করলাম, হ্যাঁ কপি করলাম। একই সাথে এখানে মেক স্ট্যাটিক করে দিতে হবে, কারণ আইপি লিজেস থেকেও চেঞ্জ হওয়া যাবে না। তাহলে মেক স্ট্যাটিক করে দিলাম। এবার এটা করলেই কিন্তু সে ইন্টারনেট পাবে না। কি করতে হবে, আইপি থেকে এআরপি টেবিলে যাব। দেখেন একটু আগে ইথার ফোর অনেকগুলো এন্ট্রি ছিল, এখন আছে কিছু নাই, এন্ট্রি দিতে হবে। তাহলে প্লাস, তাহলে আইপিটা কত, 172.168.250, ম্যাক কত, পেস্ট করে দিলাম। কোন ইন্টারফেসের আন্ডারে, ইথার 4। এখন দেখেন ইন্টারনেট পাবে, ক্লিয়ার? এই হচ্ছে প্রপার ম্যাক বাইন্ডিং। এখন কেউ আমার এই ডিএসসিপি নেটওয়ার্কের মধ্যে কেউ অটোমেটিক্যালি আইপি পেলেও ইন্টারনেট পাবে না, বা কেউ যদি স্ট্যাটিক্যালি আইপি অ্যাসাইনও করে তারপর ইন্টারনেট পাবে না। বুঝতে পারছেন এতটুকু? তাহলে দেখেন ডিএসসিপি এবং স্ট্যাটিকের ক্ষেত্রে ম্যাক বাইন্ডিং একই রকম। হ্যাঁ, স্ট্যাটিক এবং ডিএসসিপির ক্ষেত্রে শুধুমাত্র যে ইন্টারফেসকে কন্ট্রোল করব, ওই ইন্টারফেসের এআরপি মোডটাকে রিপ্লাই অনলি করে দেব। তারপর হচ্ছে আইপি থেকে এআরপি তে গিয়ে আমি ম্যানুয়ালি এন্ট্রি দেব। ঠিক আছে, যেভাবে দেখলাম ডিএসসিপি এবং স্ট্যাটিকের ক্ষেত্রে ম্যাক বাইন্ডিং একই। আর পিপিইউ এর ক্ষেত্রে একটু আলাদা, আমরা পিপিইউ এর ক্লাসে এটা দেখব। হ্যাঁ, ওকে। ওকে, আমরা এখন সিস্টেম ইউজার ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করব। তো মূলত রাউটারে লগ ইন করার যে ইউজার, সাধারণত বাই ডিফল্ট ইউজার হচ্ছে অ্যাডমিন। তো এটা ছাড়া আমরা রাউটারে আর কি ইউজার ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, বা কীভাবে করতে পারি, কোন ইউজার দিয়ে কতটুকু কাজ করা যাবে, প্রিভিলেজ লেভেল বা অ্যাক্সেস লেভেল কীভাবে দিতে পারি,
এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো এখানে যে সিকিউরিটি যে অপশনটা আছে, তো মূলত আমরা সিস্টেম ইউজার ম্যানেজ করার মাধ্যমে সিকিউরিটির একটা পার্ট আমাদের শেষ হয়ে যাবে। অর্থাৎ মাইক্রোটি রাউটারকে সিকিউর করার জন্য একটা অপশন হচ্ছে অবশ্যই একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, বাই ডিফল্ট ইউজার ছাড়া এটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে এই কাজগুলো করে? তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাউটারে আমরা এই মুহূর্তে লগ ইন করে আছি অ্যাডমিন দিয়ে, অ্যাডমিন। হ্যাঁ, তো কিভাবে চেক করব? সিস্টেম দেন হচ্ছে ইউজার্স, এখানে যাওয়ার পরে দেখেন এই যে হচ্ছে বাই ডিফল্ট ইউজার বা সিস্টেম ডিফল্ট ইউজার অ্যাডমিন ক্রিয়েট করা আছে, যার গ্রুপ হচ্ছে ফুল। তাহলে নিচের দিকে এখানে কি আছে? রিড, রাইট এবং হচ্ছে ফুল, এই তিনটার কাজ কি? আমরা যদি গ্রুপে যাই, যাওয়ার পরে দেখেন ফুল গ্রুপে ক্লিক করলাম, সব কিছুতে টিক দেওয়া আছে। হ্যাঁ, বিশেষ করে পলিসি, এই পলিসিতে টিক দেওয়ার কারণে কিন্তু সে ফুল বা সুপার ইউজার হয়ে গেছে। রিড দেখেন রাইট নাই, পলিসি নাই, তার মানে সে এডিট করতে পারবে না, কোনো পলিসি মেক করতে পারবে না। রাইট, রাইট দেখেন রাইট আছে কিন্তু পলিসি নাই, তার মানে সে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে পারবে না। বোঝা গেছে? এটা ছাড়াও আমরা কি করতে পারি? কাস্টমাইজড গ্রুপ ক্রিয়েট করতে পারি। ধরেন আমি একজন ইউজারকে শুধু উইনবক্স দিয়ে পারমিশন দেব, শুধু উইনবক্স দিয়ে। সে উইনবক্স দিয়ে কি করতে পারবে? শুধু উইনবক্স দিয়ে হচ্ছে যে রিড করতে পারবে এবং রাইট করতে পারবে। তাহলে এইভাবে একটা গ্রুপ ক্রিয়েট করা যায়। তাহলে সে উইনবক্স ছাড়া ওই রাউটারে এসএসএস করতে পারবে না, ওয়েব পিক করতে পারবে না, হ্যাঁ, টেলনেট করতে পারবে না, শুধুমাত্র উইনবক্স দিয়ে অ্যাক্সেস করতে পারবে ওই ইউজারটা। এইভাবে আমরা কাস্টমাইজড গ্রুপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো সাধারণত এই ডিফল্ট যে তিনটা গ্রুপ আছে এটা দিয়ে আমাদের পারপাস সার্ভ হয়ে যায়। তাহলে কিভাবে ক্রিয়েট করব? ইউজার্সে আসবো, আসার পরে প্লাস, আমি একটা নাম দিচ্ছি ইউজার 1, যার গ্রুপ দিচ্ছি ফুল, পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3। একমাত্র সিস্টেম ইউজার্সের পাসওয়ার্ড কিন্তু দেখা যাবে না, আর বাকি সবকিছুর পাসওয়ার্ড সেটিংস থেকে হাইড পাসওয়ার্ড তুলে দিলেই হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আনচেক দিয়ে আছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে না। সো সিস্টেম ইউজার্সের পাসওয়ার্ড যখন আমরা দিব কেয়ারফুলি টাইপ করতে হবে। দেখেন অ্যাডমিনের যে কালার, ইউজার 1 একই কালার। কেন? কারণ হচ্ছে ইউজার 1 হচ্ছে এখন ফুল ইউজার। তাহলে আমরা এখন ইউজার 1 দিয়ে লগ ইন করি, সেম ম্যাক অ্যাড্রেস বা আইপি দিয়ে লগ ইন করি। ইউজার 1 পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। দেখেন আমি ইউজার 1 দিয়ে কিন্তু লগ ইন করতে পারছি। এখন আমি যেহেতু লগ ইন করতে পারছি, আমি চাইলে সিস্টেম ইউজার্সে গিয়ে হ্যাঁ অ্যাডমিনটাকে ডিলিট বা হচ্ছে ডিসেবল করে রাখতে পারি। বুঝা গেছে? সো এটা হচ্ছে হাইলি রিকমেন্ডেড। মাইক্রোটিকে কখনোই ডিফল্ট ইউজার নেম রাখা যাবে না। তাহলে অ্যাডমিন আমাকে সবার আগে বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে এর জন্য কি করতে হবে? আগে একটা ফুল গ্রুপের ইউজার ক্রিয়েট করতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আগে লগ ইন করে দেখতে হবে। যদি আমি ফাইনালি লগ ইন পাই বা লগ ইন করতে পারি, তখন আমি অ্যাডমিন ইউজারকে বাদ দিব। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না, ঠান্ডা মাথার কাজ। হ্যাঁ, তাহলে আমার এখন একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল, সে সব কিছু করতে পারবে। দেখেন সে চাইলে অ্যাডমিনটাকে ডিসেবলও করতে পারবে, করে দিল। সে তাহলে নতুন করে একটা ইউজার ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে? তাহলে একটা ইউজার 2 ক্রিয়েট করি, যার গ্রুপ থাকবে রাইট, পাসওয়ার্ড দিলাম 1 2 3, পাসওয়ার্ড দিলাম 1 2 3। এবার দেখি ইউজার 2 দিয়ে লগ ইন করা যায় কিনা। তো এখানে তো অলরেডি আইপি আছে, জাস্ট আমি ইউজার 2 দেই। তাহলে ইউজার 2 হচ্ছে আমার রাইট গ্রুপের ইউজার। তাহলে রাইট মানে কি? এডিট করতে পারবে। তাহলে সেটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবে বা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? কিন্তু সে রাউটারকে রিসেট দিতে পারবে না। সিস্টেম রিসেট কনফিগারেশন, দেখি সে রিসেট পারে কিনা। নট পারমিটেড। কেন? অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে পারবে না সে রাইট গ্রুপের ইউজার। নতুন করে ইউজার ক্রিয়েট করতে পারবে কিনা? ইউজার ক্রিয়েট করার কোনো অপশনই এখানে নেই, কিছুই করতে পারবে না।
বুঝা গেছে? ঠিক আছে, তাহলে রাইট মানে হচ্ছে সে রেগুলার চেঞ্জ গুলো করতে হবে, কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, যেমন ব্যাকআপ। হ্যাঁ, ব্যাকআপ দেখি ব্যাকআপ নিতে পারে কিনা। নট পারমিটেড। সো ব্যাকআপ নেওয়া, রিস্টোর করা, রিসেট দেওয়া, নতুন করে ইউজার ক্রিয়েট করা, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে এই কাজগুলো করতে পারবে না, শুধুমাত্র রেগুলার কনফিগারেশনের চেঞ্জগুলো করতে হবে। যেমন একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবে, একটা কিউ ক্রিয়েট করতে পারবে, এই আর কি রেগুলার যে কাজগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, তো অ্যাডমিনটাকে আমি এনাবেল করে রাখি, ওকে জাস্ট বোঝার জন্য করছিলাম। আর আরেকটা ইউজার ক্রিয়েট করি, সেটা হচ্ছে ইউজার 3, যার গ্রুপ দিলাম রিড, পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3। বুঝা গেছে? তাহলে আমি এখন ইউজার 3 দিয়ে লগ ইন করি, লগ ইন হয়েছে, কিন্তু এটাতে রিড ইউজার, সব দেখতে হবে, কিছু চেঞ্জ করতে হবে, তার দেখতে হবে। সিস্টেম ইউজার্স, তার দেখতে হবে। কিউ, তার দেখতে হবে, কিন্তু কোনো কিছুই করতে পারবে না। তার মানে নতুন যদি কোনো কোম্পানিতে এমপ্লয়ি আসে, মাইক্রোটিক কম বোঝে, কম জানে, তাকে আপনি 1 সপ্তাহ 1 মাসের জন্য একটা রিড ইউজার দিয়ে রাখতে হবে। রিড ইউজার সবকিছুই দেখতে পারবে, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, সেফ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে শিখলাম যে মাইক্রোটিকের সিস্টেম ইউজার্স সাধারণত 3টা যে গ্রুপ আছে, একটা হচ্ছে ফুল, রাইট, রিড, তাই না? এবং কিভাবে ক্রিয়েট করে কিভাবে লগ ইন করে দেখলাম। ওকে, ফাইন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেমন ধরুন ইউজার 1 কে ওপেন করি, এখানে অ্যালাউড অ্যাড্রেস। অ্যালাউড অ্যাড্রেসটা কি? ঠিক আছে, অ্যালাউড অ্যাড্রেসটা হচ্ছে মাইক্রোটিকের যেখানে যেখানে এরকম টার্মগুলো পাবেন, অ্যালাউড অ্যাড্রেস, অ্যাভেলেবেল ফ্রম, হ্যাঁ, তো যেখানে যেখানে এই টার্মটা পাবেন বা এই ফিল্ডটা পাবেন, এটা একই অর্থ বহন করে। এর মানে হচ্ছে যে আমি এইখানে যে আইপিটা এন্ট্রি দেব, শুধুমাত্র ওই ইউজার ওই সোর্স আইপি থেকেই এই মাইক্রোটিকে লগ ইন করতে পারবে। ঠিক আছে, মানে কন্ডিশন আমার আইপি এটা হতে হবে, তাহলে আমি এই ইউজার নেম ব্যবহার করে মাইক্রোটিকে লগ ইন করতে পারবো। তো যেমন ধরেন আমার এখন এখানে আমার কম্পিউটারের আইপিটা হচ্ছে 250 172.168.1.250। আমি একটা কাজ করি, ইউজার 1 এর এখানে আমি 172.168.1.250 দিলাম। ঠিক আছে, তাহলে যেটা হবে, আমি এখন দেখি যে আমি লগ ইন করতে পারি কিনা। হ্যাঁ, লগ ইন করতে পারতেছি। যদি আমার আইপি 250 না হয়, ধরেন আমার আইপি এখন আমি স্ট্যাটিক্যালি এটা চেঞ্জ করে, আচ্ছা এটা চেঞ্জ করলে আবার ইন্টারনেট চলে যাবে। এইটা আপনি করেন, এখানে চেঞ্জ করেন, আমি চেঞ্জ করে দিয়ে ঢোকার ট্রাই করি। কোনটা চেঞ্জ করব? মাইক্রোটিকে, হ্যাঁ এখানে এটা চেঞ্জ করব, এটাও সম্ভব। ধরেন আমার আইপি এখন আমি পারমিশন দিলাম যে 25 জিবি রেখে, তাহলে যেটা হবে আমি এখন কিন্তু অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে 25 আইপি কে পারমিশন দিলাম। যদি আমার আরো আইপি কে প্রয়োজন হয়, তাহলে ধরেন আমার নিচে একটা ফিল্ড অ্যাড করলাম, এখানে আমি সিস্টেম ইউজার্স, ধরেন আমার এখন 25 এবং হচ্ছে 250, দুইটাকেই পারমিশন দিলাম। তাহলে এখন আমি আবার ট্রাই করি, হ্যাঁ লগ ইন করতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, আবার এমনও হতে পারে আমার নেটওয়ার্ক ব্লক দিতে হচ্ছে, তাহলে নিচে একটা ফিল্ড অ্যাড করে আমি একটা নেটওয়ার্ক ব্লক দিয়ে দিচ্ছি। ধরেন এরকম যে আমি পুরো নেটওয়ার্ক ব্লক দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ ধরেন পুরো নেটওয়ার্ক ব্লক দিয়ে দিব 0/24। তাহলে আমরা দেখলাম সিঙ্গেল আইপি দেওয়া যায়, আবার নেটওয়ার্ক ব্লকও দেওয়া যায়, দিলাম। এখন দেখি লগ ইন করতে পারি কিনা। লগ ইন করতে পারতেছি, আমি তো পুরো নেটওয়ার্ক ব্লকটাকে অ্যালাউ করে দিছি 16.0।
তাই না? আমার পিসিতে আইপি কত? পিসিতে আইপি হচ্ছে 16 আছে, এই জন্য পাইছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন এটাকে চেঞ্জ করে 17 করে দিই, এবার কি হবে? আচ্ছা, বুঝা গেছে? পাচ্ছেন? এখন আমি পুরো নেটওয়ার্ক ব্লক দিয়ে দেব, দেন 16.23। তাহলে এখন আমার 16 এর মধ্যে হোক আর 17 হোক আমি অ্যাক্সেস করতে পারব। ঠিক আছে? সো আমরা এখানে দেখলাম যে অ্যালাউড অ্যাড্রেসের এই ফিল্ডটাতে সিঙ্গেল আইপি দেওয়া যায় এবং হচ্ছে কি নেটওয়ার্ক ব্লক দেওয়া যায়। রেঞ্জ কাজ করে কিনা দেখি। ধরেন 2 থেকে 172.168.16254 না, ঠিক আছে, রেঞ্জ কাজ করে না। তার মানে এখানে শুধুমাত্র দুইটা ওয়েতে এন্ট্রি দেওয়া যায়, একটা হচ্ছে সিঙ্গেল আইপি অথবা নেটওয়ার্ক ব্লক। আর মাল্টিপল সিঙ্গেল আইপি হলে বা মাল্টিপল হলে আমরা এভাবে নিচে ফিল্ডগুলো অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে? তাহলে ওই সোর্স আইপি থেকে এই ইউজার নেমটা ব্যবহার করে মাইক্রোটিকে লগ ইন করা যাবে। তাহলে এটা হচ্ছে কি সিকিউরিটি পারপাসে এটা কিন্তু খুবই ইফেক্টিভ। মনে করেন নতুন একজন এমপ্লয়ি আসছে, তো তাকে চাচ্ছেন যে শুধু অফিসের কম্পিউটার ছাড়া সেই জন্য বাইরের থেকে লগ ইন করতে না পারে, তাকে যে ইউজার নেমটা প্রোভাইড করবেন ওই ইউজার নেমটা এইখানে অ্যালাউড অ্যাড্রেসে তার পিসির যে আইপিটা আছে দিয়ে দেবে। তাহলে কি হবে? শুধু ওই কম্পিউটার থেকেই সেই মাইক্রোটিকে অ্যাক্সেস করতে পারবে, বাইরে থেকে পারবে না। বুঝা গেছে? এইভাবে আমরা একটা ইউজারকে আইপি দ্বারা রেস্ট্রিক্ট করতে পারি। ক্লিয়ার? এখানে যে অ্যাক্টিভ ইউজার্স অপশনটা আছে তার মানে হচ্ছে যে এই মুহূর্তে কোন কোন ইউজার মাইক্রোটিকে লগ ইন করে আছে বা অ্যাক্টিভ সেগুলো এখান থেকে দেখা যায়। হ্যাঁ, ওকে। তাহলে অ্যালাউড অ্যাড্রেস বুঝা গেছে? অ্যালাউড অ্যাড্রেস, ওকে ফাইন। তো মাইক্রোটিকে আমরা কিভাবে গ্রাফ ক্রিয়েট করব? গ্রাফ ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে টুলস, গ্রাফিং, টুলস থেকে গ্রাফিং, এখানে গিয়ে আমরা গ্রাফ ক্রিয়েট করব। ঠিক আছে? তো এইখানে কি কি গ্রাফ ক্রিয়েট করা যায়? ইন্টারফেস রুলস মানে হচ্ছে মাইক্রোটিকের ইন্টারফেস গুলোর গ্রাফ ক্রিয়েট করতে পারবো। কিউ রুলস, মাইক্রোটিকে যতগুলো কিউ ক্রিয়েট করা থাকবে সেই কিউগুলোর গ্রাফ ক্রিয়েট করতে পারবো। রিসোর্স রুলস মানে হচ্ছে যে রাউটারের যে হার্ডওয়্যার ইনফরমেশন, যেমন হচ্ছে যে সিপিইউ বা র্যাম, এগুলোর ইনফরমেশন আমি এখান থেকে পাবো, রিসোর্স। আচ্ছা, মূলত এই তিনটাই ক্রিয়েট করা যায়। তো এখন আমি চাচ্ছি যে ইন্টারফেসের গ্রাফ ক্রিয়েট করব। তো এবার এখানে একটা সেটিংস আছে, সেটিংটা কি? মূলত স্টোর এভরি 5 মিনিট, মানে এই জন্য বলা হয় যে গ্রাফ সাধারণত 5 মিনিটের এভারেজ, মানে 5 মিনিটে কতটুকু সর্বোচ্চ ইউজ করতেছে বা কত কম ইউজ করতেছে দুইটা মিলে কাউন্ট করে এভারেজ কত হচ্ছে সেই ডেটাটা হচ্ছে গ্রাফে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি? মাইক্রোটিকের ইন্টারফেস কতগুলো আছে? ইথার 1 থেকে 4 পর্যন্ত। তাহলে আমার অ্যাটলিস্ট আমার দরকার ইথার 1 আর ইথার 4 মানে ওয়ান এবং ল্যান ইন্টারফেসটা। তাহলে আমি এখানে প্লাসে ক্লিক করব, ক্লিক করে ইন্টারফেস অল যদি সিলেক্ট করে ওকে দিই তাহলে যেটা হবে আমার সবগুলো ইন্টারফেসে গ্রাফ ক্রিয়েট হবে। আর যদি বলছি না আমি স্পেসিফিক চাই তাহলে ইথার 1। এবার দেখেন অ্যালাউড অ্যাড্রেস এর মানেটা কি? আইপি অ্যাড্রেসটা ওই সোর্স আইপি থেকে যেন গ্রাফটা ভিউ করা যায়। আর 0/0 মানে হচ্ছে এনি আইপি, যে কোনো জায়গা থেকে, কারণ গ্রাফ ভিউ করার জন্য কোনো ইউজার নেম পাসওয়ার্ড লাগে না, এই জন্য হচ্ছে আইপি দ্বারা রেস্ট্রিকশনটা করে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে ইথার 1 আর একটা হচ্ছে 1 ইথার 4। এখন আমি চেক করব, আমি দুইটা ইন্টারফেসের গ্রাফ ক্রিয়েট করলাম, চেক করব। কিভাবে চেক করব? চেক করার জন্য আমাদেরকে ওয়েব ব্রাউজারের সাহায্যে করতে হবে। ওয়েব ব্রাউজারের সাথে গ্রাফ কিন্তু ওয়েব ব্রাউজারের সাথে চেক করতে হয়। তাহলে ওয়েব ব্রাউজারের সাথে চেক করার জন্য বা ওয়েব ব্রাউজার দিয়ে চেক করার জন্য আমার যেটা করতে হবে রাউটারের আইপি অ্যাড্রেস লাগবে। তাহলে হতে পারে ল্যানের আইপি, হতে পারে ওয়ানের আইপি, মানে আমি যে আইপিটাকে রিচ করতে পারতেছি ওই আইপিটা লাগবে, রাউটারের যে কোনো একটা ইন্টারফেসের আইপি লাগবে। ঠিক আছে? এবং খেয়াল রাখতে হবে
যে রাউটারের সার্ভিস পোর্ট কোনটা আছে বা কত আছে এই মুহূর্তে ওয়েবের জন্য। ওয়েবে হচ্ছে ডাব্লিউডাব্লিউ এইচটিটিপি 80 পোর্টটা, তাহলে বাই ডিফল্ট 80 আছে। সো আমার এখানে আর পোর্ট নিয়ে কোনো সমস্যা নেই। যদি ডিজেবলও করা থাকে তাহলে কিন্তু আর পাবো না। সো অবশ্যই মাস্ট বি এনাবেল থাকতে হবে এবং পোর্ট নাম্বারটা কত সেটা চেক দিতে হবে। ঠিক আছে, দুটো কন্ডিশন গেল। এবার আমি ওয়েব ব্রাউজারে যাব। তাহলে আমার ধরেন আমি রাউটারের ওয়ান আইপি দিয়ে চেক করি, হ্যাঁ 13.3। তাহলে আমি চলে যাচ্ছি ওয়েব ব্রাউজারে, গিয়ে এখানে আমি টাইপ করব রাউটারের আইপি অ্যাড্রেস। ঠিক আছে, স্ল্যাশ দিয়ে আমি দেব গ্রাফস। ঠিক আছে, দেখেন এই মুহূর্তে দুইটা গ্রাফ ক্রিয়েট করা আছে, ইথার1 এই যে চলে আসছে বা ইথার4 চলে আসছে। ঠিক আছে, আমি যদি ইথার1 এর নেমিংটা করতাম ওয়ান, তাহলে এখানে ওয়ান লেখা থাকতো। 4 যদি দেখেন এইভাবে, আমি এখানে ইন্টারফেসে গিয়ে ইথার1টাকে জাস্ট ওয়ান লিখে দিই। ঠিক আছে, এবার আমি এখানে রিলোড দেই, দেখেন ইথার1 ওয়ান দেখাচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যে মাইক্রোটিকের গ্রাফ আমরা ক্রিয়েট করলাম, এখন চেক করতেছি। তো এখানে 4 ধরনের গ্রাফ পাচ্ছি, 4 ধরনের। একটা হচ্ছে ডেইলি 5 মিনিট এভারেজ, উইকলি 30 মিনিট এভারেজ, মান্থলি 2 আওয়ার এভারেজ, ইয়ারলি 1 ডে এভারেজ। ঠিক আছে, 4 ধরনের, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি। তার মানে কি, যদি বলে এই মুহূর্তে সমস্যা তাহলে আমরা ডেইলি 5 মিনিট এভারেজটা দেখব। যদি বলে আমি গত সপ্তাহে পাই নাই বা ওই দিন পাই নাই তাহলে আমি উইকলি গ্রাফটা দেখব। যদি বলে আমি গত মাসে সমস্যা পাইছি, মান্থলি গ্রাফটা থেকে চেক করার চেষ্টা করব। মানে একেবারে এক্সাক্ট পাবো না, কাছাকাছি ধারণা পাবো। বুঝা গেছে? তাহলে আমরা মাইক্রোটিকের এইভাবে গ্রাফ চেক করতে পারি। এখন ধরেন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আরো কিছু গ্রাফ ক্রিয়েট করি, যেমন কিউ রুলস অল দিয়ে দিলাম, মানে যতগুলো কিউ আছে, যদিও এখানে কোনো কিউ নাই, একটা কিউ ক্রিয়েট করেই ফেলি। রিসোর্স জাস্ট এখানে ওকে। এখন যেটা হবে, আমি একটু রিলোড দিই, দেখেন আমি এখন সব ধরনের গ্রাফ পাচ্ছি। যেমন এই যে রিসোর্স, সিপিইউ, মেমোরি আর হচ্ছে ডিস্ক মানে হার্ড ডিস্ক। ঠিক আছে, এই তিনটার গ্রাফ পাচ্ছি রিসোর্স এনাবেল করার কারণে। আর এটা হচ্ছে কিউ এর গ্রাফ। আর ইন্টারফেস যদি অল দিতাম বাকি সবগুলো ইন্টারফেস চলে আসতো। ঠিক আছে, যেহেতু এখন বাই ডিফল্ট 80 পোর্টে আছে, এই জন্য কিন্তু আমি এইভাবে ইউআরএলটা দিলেই পেয়ে যাচ্ছি। যদি আমার সার্ভিস পোর্টটা 80 চেঞ্জ করা থাকে, আইপি সার্ভিসেস ধরেন এখন আমার পোর্ট চেঞ্জ করা আছে 8099, তাহলে এবার আমি যদি গ্রাফটাকে ভিউ করার জন্য রিলোড দেই, দেখেন এখন আমার গ্রাফ কিন্তু আর আসবে না। কেন? কারণ আমি হিট করতেছি 80 পোর্টে, কিন্তু অ্যাকচুয়ালি 80 পোর্টটা না, তাই না? তাহলে পোর্টটা কি 8099। তখন কি করতে হবে, রাউটারের আইপি কোলন দিয়ে 8099 দিতে হবে। হ্যাঁ, পোর্টটা দিতে হবে, দেন স্ল্যাশ দিয়ে গ্রাফ দিতে হবে, তারপর হচ্ছে এন্টার। এখন দেখেন চলে আসছে। ঠিক আছে, এখন আবার গ্রাফ চলে আসছে। সো অবশ্যই আমাকে গ্রাফ ভিউ করার আগে খেয়াল রাখতে হবে যে আমার আইপি সার্ভিসের 80 পোর্ট বা ডাব্লিউডাব্লিউ পোর্টটা কত, তাই না? এইচটিটিপি পোর্ট বা ডাব্লিউডাব্লিউ পোর্ট, হ্যাঁ এটা কত, এটা খেয়াল রাখতে হবে। ডিফল্ট হলে কোনো উল্লেখ করতে হবে না, ডিফল্ট না, ডিফল্ট মানে হচ্ছে 80, উল্লেখ করতে হবে না। আর যদি ডিফল্টের অন্য কিছু হয় তাহলে আইপির পরে কোলন দিয়ে পোর্ট নম্বর দিতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, আর টুলস থেকে গ্রাফিং আরেকবার যাই। যেমন ধরেন রিসোর্স, আমি রিসোর্স সবাইকে দেখতে দিব না, শুধু রিসোর্স আমি দেখব সাপোজ, তাহলে আমি অল দিব না, না দিয়ে আমি যেটা করব, আমার আইপি কত এই মুহূর্তে, আইপি হচ্ছে 250, তাহলে আমি শুধুমাত্র এখানে আইপি 172.168.250, তাহলে আমি কিন্তু দেখতে পারবো। ঠিক আছে, এখন আমার আইপিটা একটু চেঞ্জ করে দেব,
172.16 ধরেন 200। ঠিক আছে, জাস্ট আইপি সার্চ দিবেন তাহলেই হবে। তাহলে এবার দেখবেন আমি যদি রিলোড দেই, আমি তো ইয়া পাচ্ছি না আর কি, ওয়ানটা পাচ্ছি না। 172.16 গ্রাফ পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা অ্যালাউ করতেছে না, ওটা ইয়ের কারণে, রিপ্লাই অনলির কারণে। হ্যাঁ, রিপ্লাই অনলির কারণে অ্যালাউ করতেছে। চলে আসছে। এবার দেখেন শুধু কিউ আসছে আর ইথারনেট আসছে, তাই না? কিন্তু আমার রিসোর্স আসে নাই। আবার আইপি কে আমি ব্যাক করাই, তাহলে এর তো রিলিজ করে দিলে হয়ে যাবে 250। এখন আমার রিসোর্স, তাহলে এটা হচ্ছে কি ওই অ্যালাউড অ্যাড্রেসের উদ্দেশ্য। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে মাইক্রোটিকে গ্রাফ ক্রিয়েট। ওকে, তো সিকিউরিটি পার্টের মধ্যে আগেই বলছিলাম যে আমাদের সিস্টেম ইউজার্স, এটা হচ্ছে রাউটারকে সিকিউর করার জন্য একটা পার্ট, আর একটা হচ্ছে রাউটারের সার্ভিস পোর্ট। হ্যাঁ, তো সার্ভিস পোর্টটা আমরা একটু আগে চেক করছিলাম, সেটা হচ্ছে আইপি সার্ভিসেস। এখান থেকে দেখেন অ্যাভেলেবল ফ্রম আছে, একই উদ্দেশ্য। তাহলে এখন রাউটারকে অ্যাক্সেস করার জন্য আমরা কিভাবে করতেছি, উইনবক্স। তাহলে আমাদের সার্ভিস পোর্ট যেটা কাজ করতেছে 8291 AWW, সরি উইনবক্স। আর ওয়েবের সাহায্যে আমরা 80 পোর্ট, এই মুহূর্তে পোর্ট চেঞ্জ করা আছে, কিন্তু সার্ভিসটা হচ্ছে WWW সার্ভিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সার্ভিস পোর্টগুলো আমাদের প্রয়োজন রাউটারকে অ্যাক্সেস করার জন্য। আবার দেখেন এপিআই আছে, এপিআই এসএসএল আছে। এসএসএল মূলত সিকিউর বা এটা সিকিউর, হ্যাঁ সিকিউর সকেট আর কি, এটা সার্টিফিকেট, মূলত একটা সিকিউরিটি সার্টিফিকেট। তো এই এপিআই সার্ভিসটা হচ্ছে কি, ধরেন আমি কোনো থার্ড পার্টি সফটওয়্যার রাউটারের সাথে ইন্টিগ্রেট করাবো। ইন্টিগ্রেট মানে হচ্ছে যে কমিউনিকেশন করাবো, কাজ করাবো। হ্যাঁ, যেমন ধরেন লোকাল আইপি বিলিং আছে। হ্যাঁ, যারা আপনারা হয়তো লোকাল আইপি ইউজ করেন ইন্টারনেট, তো দেখবেন যে অটোমেটিক্যালি 10 তারিখে বিল দেওয়ার ডেট, 10 তারিখে বিল না দিলে 11 তারিখে বন্ধ হয়ে যাচ্ছে নেটটা, বা 10 তারিখ রাত 12টায় বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? মানে 11 তারিখ, 10 তারিখ শেষ, 11 তারিখ ঠিক যখনই 12টা হয়ে গেল, রাত 12টায় বন্ধ হয়ে গেল, হতে পারে। আচ্ছা, তাহলে এটা কিভাবে হয়? এটা কি মাইক্রোটি নিজে নিজে করে না, এটা হচ্ছে একটা বিলিং সফটওয়্যার বা সিস্টেমে কাজটা করে। ঠিক আছে, এখন ওই সিস্টেমটা তো আলাদা একটা সার্ভারে রাখা আছে, সে তাহলে রাউটারের সাথে কিভাবে কমিউনিকেশন করে, এই এপিআই সার্ভিসটার মাধ্যমে। যদি এপিআই ডিসেবল করে দেয়, তাহলে কিন্তু ওই সিস্টেম আর কাজ করবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, এফটিপি হচ্ছে যদি রাউটারকে আমি এফটিপি সার্ভার হিসেবে ইউজ করতে চাই, তাহলে এফটিপি। এসএসএইচ, টেলনেট, একই উদ্দেশ্য। এসএসএইচ হচ্ছে সিকিউর, টেলনেট হচ্ছে প্লেন টেক্সট। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড দাদু হুবহু তাই দেখাবে, আর এসএসএইচ এনক্রিপ্টেড হয়ে যাবে। দুইটাই মূলত হচ্ছে যে কি, রিমোটলি আমি বা আইপির সাহায্যে টার্মিনালে বা সিএলআই মোডে কাজ করতে হবে। ঠিক আছে, এখন আমার কোন সার্ভিসগুলো প্রয়োজন বা কোনগুলো প্রয়োজন নেই? সাধারণত আমি যদি উইনবক্স দিয়ে লগ ইন করতে চাই বা লগ ইন করি, তাহলে আমি কিন্তু বোথ গ্রাফিক্যাল এবং হচ্ছে সিএলআই দুটাই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে উইনবক্স দিয়ে অ্যাক্সেস করলে বোথ গ্রাফিক্যাল এবং সিএলআই দুটাই পেয়ে যাচ্ছি। সো উইনবক্স আমাকে মাস্ট বি রাখতেই হবে। হ্যাঁ, আর তাহলে যেহেতু সিএলআই পেয়ে যাচ্ছি, তাহলে আমরা আলাদা করে টেলনেট এবং এসএসএস কোনো প্রয়োজন নাই, ডিসেবল। আর ইন কেস যদি কখনো আমার কোনো একটা সার্ভিস রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আমি পোর্ট নাম্বার চেঞ্জ করে দিয়ে রাখবো। আর নেটওয়ার্কে কোনো একটা ডিভাইসের পোর্ট নাম্বার যখন আমি চেঞ্জ করব, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই পোর্ট নাম্বারটা অন্য কোনো কাজে অলরেডি ইউজ করা হয়েছে কিনা।
একই নেটওয়ার্ক, আমার নেটওয়ার্কে, এটা খেয়াল রাখতে হবে, নইলে কি হবে পোর্ট কনফ্লিক্ট করবে, বুঝা গেছে? তো এই জন্য একটা নির্দিষ্ট পোর্ট নির্দিষ্ট কাজ দেন। আর পোর্টের সংখ্যাটা কি, রেঞ্জটা কি, 0 থেকে 65,535, এর মধ্যে যে কোনো একটা পোর্ট আমি দিতে পারি। সো আসলে কারোর সাথে কারো কনফ্লিক্ট করার কোনো ইস্যু নাই, জাস্ট খেয়াল রাখতে হবে যে পোর্ট কাস্টমাইজ যখন পোর্ট বসাবো তখন অবশ্যই কারোর সাথে যেন মিলে না যায়। কারোর সাথে তো অন্য কোনো আইএসপি নাই, আমার নিজের নেটওয়ার্কের ভিতরেই। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা ডিজেবল করে দিলাম, তাহলে এখন আর কেউ কিন্তু এসএসএস গুলো টেলনেট করতে পারবে না। তো আমি যদি টেলনেট করতে চাই, এখন দেখেন টেলনেট করা সম্ভব না। টেলনেট বলতেছি, রাউটার আইপি হচ্ছে 172.168.1 টেলনেট মানে হচ্ছে 23 হচ্ছে না। কেন? কারণ টেলনেট আমরা কি করছি, ডিজেবল করছি, টেলনেট এনাবেল করি এখন। এবার দেখবেন আমি এটাকে জাস্ট রিস্টার্ট দিই, এই লগ ইন চাচ্ছে, ঠিক আছে? টেলনেটকে আবার ডিজেবল করে দিই, এক্সপ্রেশন ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা সেশনটা ধরে আছে, এটা তো মানে সেশনটা ধরে আছে, হ্যাঁ। এটা আমি যদি এখান থেকে এক্সিট করে দিই, রাউটার রিবুট করে দেবো, বেরিয়ে যাই, নতুন করে যাই 172.168.1 টেলনেট, পাচ্ছে না, ঠিক আছে? তাহলে টেলনেট সার্ভিস বন্ধ, সে এখন আর কেউ ঢুকতে পারবে না এসএসবি টেলনেট করে। এফটিপি প্রয়োজন, রাউটারকে রাউটার হিসেবে ইউজ করবো, এফটিপি দরকার নেই আমার, বন্ধ। তারপরে এপিআই আপাতত প্রয়োজন নাই, এপিআই সার্ভিসও বন্ধ, ঠিক আছে? তাহলে এখন থাকলো কয়টা, উইনবক্স আর রাউটার দুটো লাগে। অনেক সময় গ্রাফ চেক করার প্রয়োজন হয়, অনেক সময় ওয়েবের সাথে রাউটার ঢুকতে হয়, তাহলে কি করব, এই দুইটার পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিব। ধরেন আমি এর পোর্ট নাম্বার দিচ্ছি এখন 999, 999 দিলাম, তাহলে কেউ সহজে বুঝতে পারবে। তাহলে এখন দেখেন, একটু আগে তো আমি খুব সুন্দর করে রাউটারে লগ ইন করতেছিলাম, এখন লগ ইন করতে পারতেছি না। অ্যাডমিন দিই, অ্যাডমিন দিয়ে পারতেছি না, কেন? কারণ সে হিট করতেছে 8291, কিন্তু রাউটারের তো উইনবক্স সার্ভিস পোর্টটা এখন 8291 এ নাই, ঠিক আছে? তাহলে কি করতে হবে, কোলন দিয়ে 999 লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে শুধু এটা না, আমি এখন ইউজার 2 দিয়ে দিই, ইউজার 2 1 2 3 লগ ইন হচ্ছে, শুধু এখন মানে পোর্ট ছাড়া লগ ইন হবে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ফাইনালি মাইক্রোটিকে লগ ইন করতে গেলে আমার টোটাল কয়টা ইনফরমেশন লাগবে। ফাইনালি মাইক্রোটিকে লগ ইন করতে গেলে আমার টোটাল 4টা ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে কি, রাউটারের আইপি অ্যাড্রেস এবং উইনবক্সের পোর্ট নাম্বার, রাউটারের ইউজার নেম, রাউটারের পাসওয়ার্ড, 4টা ইনফরমেশন, ঠিক আছে? সো যদি আপনাদের কখনো কেউ জিজ্ঞেস করে যে মাইক্রোটিকে আপনাকে বলা হলো যে মাইক্রোটিকে অ্যাক্সেস করতে হবে, তাহলে এখন আপনাকে আর কিছু ইনফরমেশন দেয় নেই, তো আপনি ইনফরমেশন চেয়ে নেবেন, আপনি কি কি ইনফরমেশন চেয়ে নেবেন, তখন আপনাকে বলতে হবে হ্যাঁ আইপি অ্যাড্রেস, উইনবক্সের পোর্ট নাম্বার, তারপর কি ইউজার নেম, পাসওয়ার্ড, তাহলে দিতে হবে টোটাল 4টা ইনফরমেশন, বুঝা গেছে? তো সার্ভিস পোর্ট আমরা এই উইনবক্স এবং ডাব্লিউডব্লিউ দুটো এনাবেল রাখলাম এবং পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিয়ে গেলাম। সো এই রাউটারে কিন্তু এখন আর নর্মালি কেউ ঢুকতে পারবে না, এটা কিন্তু শুধুমাত্র আইপি অ্যাড্রেসের সাহায্যে। হ্যাঁ, যদি আমি ম্যাক দিয়ে লগ ইন করি, দেখেন ম্যাক দিয়ে কিন্তু আমি পোর্ট যাই হোক না কেন ম্যাক দিয়ে লগ ইন করতে পারবো, কোনো সমস্যা নেই। ম্যাক মানে কি, ডিভাইসে আমি ফিজিক্যালি অ্যাক্সেস করতেছি, ঠিক আছে? তো ফিজিক্যাল অ্যাক্সেসকে ট্রাস্টেড ছাড়া ফিজিক্যাল অ্যাক্সেস করা থাকবে? থাকবে না। আইপি হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করার ক্ষেত্রে, ইন্টারনেট থেকে, বাইরের থেকে, তখন আমাকে এই পোর্টটা কনসিডার করতে হবে।